ওকে, সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন মোহাম্মদ আকসাদুর রহমান স্যার। স্যার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। ওকে, সো পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা চ্যাটে লিখে জানাতে পারবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। স্যার, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আজকের ওয়েবিনারে। আমি মোহাম্মদ আকসাদুর রহমান। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসলে ফ্যাকাল্টি হিসাবে আছি, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। ওখানে ওই ডেটা সায়েন্সের উপরে পিজিডির করা হয়, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, সেটার আমি ফ্যাকাল্টি। এছাড়াও আমি বিডি জবসে ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসাবে কাজ করছি। আরো বিভিন্ন জায়গায় কর্পোরেট সেক্টরে আমি ট্রেনিং করা আর ইটারেটিভ কেয়ারের সাথে তো আছি। তো আজকে মূলত এই ওয়েবিনারের উদ্দেশ্য হলো যে কিভাবে পাওয়ার বিআই কাজ করে এবং পাওয়ার বিআই দিয়ে কি ধরনের কাজ করা হয়, ব্যবসা বা বিজনেসে কিভাবে পাওয়ার বিআই ইফেক্টিভ, সেই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করা। প্রথম অংশে আমি আমার মতো কিছু আলোচনা করব আপনাদেরকে। পাওয়ার বিআই সম্পর্কে অনেকে আমার ধারণা অলরেডি জানেন, আবার অনেকে আছেন যারা একেবারে ফ্রেশার, পাওয়ার বিআই সম্পর্কে ধারণা নাই। সো আমি একেবারে শুরু থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকেও শুনবো যদি কোনো প্রশ্ন থাকে বা পাওয়ার বিআই সম্পর্কে জানার থাকে বা আমাদের ইন্টারেক্টিভ কেয়ার সম্পর্কে বা কোর্স সম্পর্কে জানার থাকে, সেই বিষয়গুলি নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ। সো আমি কি শুরু করব আমার স্লাইড শো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তা আমি আমি আপনাদের আলাপ করার জন্য যে স্লাইড রেডি করে রেখেছি, পাওয়ার পয়েন্ট স্লাইড, সেটা আমি এখন একটু শেয়ার দিচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা মূলত আচ্ছা আমরা মূলত ইগনাইট ইউর বিজনেস উইথ পাওয়ার বিআই, এই টাইটেলে আজকের এই ওয়েবিনারটা রেখেছি। তো টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে পাওয়ার বিআই আসলে বিজনেসে কতটুকু হেল্প করছে বা বিজনেসের জন্য পাওয়ার বিআই কতটুকু গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েই আজকে মূলত আলাপ হবে। আমি আহ, প্রথমে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে উম, দেখেন, আজকের দুনিয়াতে আমরা সবাই জানি যে যে দেশের কাছে, যে কোম্পানির কাছে, যার কাছে যত ডেটা আছে, সে কিন্তু তত ধনী বা সে তত তথ্যবহুল, সে তত স্মার্ট। কিন্তু একসময় বলা হতো যে যে দেশের যত সোনা আছে সেই দেশ তত ধনী, সেরকম বলা হতো। এখন কিন্তু হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে ডেটা, এই ডেটা থাকলেই কি আপনার স্মার্ট হওয়া যায়? ডেটা থাকলেই কি আপনার ধনী হওয়া যায়, তথ্যবহুল হওয়া যায়? আসলে কিন্তু না। কেন? কারণ আমি একটা উদাহরণ দিতে চাই। দেখেন, এই ব্যক্তি এই দেওয়ালটা পার হয়ে টপকে অন্য কোথাও যাবে, হয়তো ওই পারে তার সাকসেস আছে বা সে বন্দী হয়ে আছে। তার কাছে কিন্তু অসংখ্য মই আছে, কিন্তু সে এই মইটা কিভাবে ব্যবহার করতে হয়, ব্যবহার করে সে কিভাবে এই পাঁচিরটা টপকাতে হয়, সেটা কিন্তু সে জানে না। যার ফলে মই থাকার ফলেও সে কিন্তু সাকসেস তার কাছে আসছে না। এজন্য এখানে বলা হচ্ছে যে if it doesn't matter how many resources you have, আসলে uh, if you do not know how to use them, it will never be enough. সো আপনি যদি অনেক ডেটা থাকে, আপনার কোম্পানির 20 বছরের ডেটা আপনার কাছে জমে আছে, এটা অ্যাকচুয়ালি বার্ডেন মনে হবে। এটা এটা দিয়ে আর কোনো কার্যকরী হবে না যদি আপনি এই ডেটাকে কিভাবে ব্যবহার করতে হয়, ডেটা থেকে কি করে ইনসাইট বের করতে হয়, সেই ব্যাপারগুলি যদি আপনি না জানেন। তো এখন সেগুলি জানার জন্য উপায় কি, পদ্ধতি কি, আমরা কি করে, আমরা তো ধরেন অনেকেই বলতে পারেন যে নন টেক, অনেকেই বিজনেস ব্যাকগ্রাউন্ডের, অনেকেই আর্টসে পড়েন, অনেকভাবে এসেছেন।
আগের দিনে একটা ধারণা ছিল যে এই সমস্ত ব্যাপারগুলি, বিশেষ করে এই রিপোর্ট তৈরি করা, এটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ। সো এখন আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখে, আমি পড়েছি কমার্সে, আমি পড়েছি আর্টসে, আমি এখন সেগুলি বাদ দিয়ে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখে আমি একটা রিপোর্ট বানাবো, একটা কোড করবো, এটা কিন্তু মহা ঝামেলার ব্যাপার। সো আসলে এত সহজ ছিল না। কিন্তু দিন যত যাচ্ছে তত জিনিসগুলি সহজ হয়ে যাচ্ছে। আসলে এখন আর এই ডেটাকে ব্যবহার করার জন্য আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার হচ্ছে না। এত সুন্দর সুন্দর স্মার্ট টুলস বা সফটওয়্যার আমাদের সামনে চলে এসেছে যে যেগুলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো দরকারই না, এই সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ যাদের সিম্পল কম্পিউটার নলেজ আছে, যারা এক্সেলে কাজ করতে পারে, যারা পাওয়ার এই কম্পিউটার অপারেট করতে পারে, তারাই কিন্তু এই সমস্ত টুলস এর মাধ্যমে এই রিপোর্টগুলি তৈরি করতে পারবেন। তো তার মধ্যে পৃথিবী বিখ্যাত টুলস হচ্ছে এই পাওয়ার বিআই। পাওয়ার বিআই দিয়ে কি হয়? পাওয়ার বিআই টুলস দিয়ে এই রিপোর্ট জেনারেটিং এবং ভিজুয়ালাইজেশন, মেনলি ডেটা অ্যানালাইসিস, যেটা আপনার প্রাইমারি নিড একটা কোম্পানির জন্য। তো পাওয়ার বিআই আসলে কিভাবে কাজ করে? পাওয়ার বিআই ইজ এ বিজনেস অ্যানালিটিক্স সার্ভিস প্রোভাইডেড বাই মাইক্রোসফট। আচ্ছা, পাওয়ার বিআই কিন্তু তৈরি করছে মাইক্রোসফট। পাওয়ার বিআই এর কম্পিটিটর আরো আছে। আপনার ট্যাবলুর নাম শুনেছেন, তারপরে পাইথন দিয়েও করা যায়, ক্লিক আছে, ইত্যাদি অনেকগুলি আছে। তবে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট আপনার ব্যবহৃত সফটওয়্যার হলো পাওয়ার বিআই, এবং তুলনামূলক সব থেকে সহজ হচ্ছে পাওয়ার বিআই। পাওয়ার বিআই শেখা, পাওয়ার বিআই কাজ করা। আচ্ছা, আমরা দেখবো আজকে কিভাবে পাওয়ার বিআই তে কাজ করতে হয়, সেটাও দেখবো। আপনারা, আমি শিওর আপনারা যারা একেবারে ফ্রেশার, কখনো দেখেন নাই পাওয়ার বিআই, আপনারা অভিভূত হয়ে যাবেন যে এত সহজ, আপনাদের বিশ্বাসই হবে না। তো সেটাই আর কি। মূলত পাওয়ার বিআই বিভিন্ন ডেটা সোর্স কে কানেক্ট করে। সেটা আপনার এক্সেল হতে পারে, এসকিউএল হতে পারে, পিডিএফ হতে পারে, বা মানুষ ভয়েস দিয়ে ডেটা জেনারেট করতে পারে। সমস্ত সোর্স কে কানেক্ট করে এই রিপোর্ট গুলি বানায়, এবং রিপোর্ট গুলি বানায় পরে আবার পাবলিশ করে। আমরা ডিটেলে দেখবো একটু পরে। পাওয়ার বিআই আমরা কেন ব্যবহার করব? অন্যান্য টুলস থাকতে, এর কম্পিটিটর থাকতে, মূলত সাপোর্টস ম্যানি ডেটা সোর্স। সবচেয়ে বেশি ডেটা সোর্স সাপোর্ট করে পাওয়ার বিআই। প্রায় 200-250 ডেটা সোর্স হয়তো হবে গুনলে আপনার। বিভিন্ন রকমের ওরাকল থেকে শুরু করে, ক্লাউড থেকে শুরু করে, আহ, এমন কোন সোর্স নাই যেখান থেকে ডেটা না নিতে পারে পাওয়ার বিআই। টেক্সট ফাইল থেকে নিতে পারে। সিমিলারিটি উইথ এক্সেল, যেহেতু মাইক্রোসফটেরই প্রোডাক্ট, সো এক্সেল তো বহুলভাবে ব্যবহৃত একটা সফটওয়্যার। এক্সেল এর সাথে সিমিলারিটি রেখেছে, যাতে যারা এক্সেল ব্যবহার করে তারা যাতে খুব সহজেই পাওয়ার বিআই ব্যবহার করতে পারে। এবং কোন কোন ফাংশন, কোন কোন জিনিস তো একেবারে এক্সেল এর নামকরণ থেকে শুরু করে সবকিছু এক্সেল এর মতোই করে রেখেছে, যাতে মানুষজন পাওয়ার বিআই খুব সহজে শিখতে পারে। রিচ ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন গুলি সত্যিকার অর্থেই এত রিচ, এত সুন্দর ড্যাশবোর্ড এখানে হয়, যেটা অন্য কোনো এতে এত সুন্দর, এত রিচ হয় না। ডেটা সেট শেয়ার করা যায়, লার্জ ডেটা হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, তারপরে ডেপ্লয়মেন্ট অপশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে সমস্ত রিপোর্ট করব বা যাই করব, সেগুলি কিন্তু ডেপ্লয় করতে পারবো ওয়েবে, যার ফলে বিভিন্ন মানুষ কিন্তু সেটা দেখতে পারবে, শেয়ার করতে পারবো ওয়েবে। কিভাবে ডেপ্লয় করা যায় সেগুলি নিয়েও কথা বলবো। ফ্লেক্সিবল কোলাবোরেশন, ইত্যাদি ইত্যাদি এই পাওয়ার বিআই এর ফিচার। তো এই সমস্ত কারণে আমরা পাওয়ার বিআই কে চুজ করি। পাওয়ার বিআই এর আর্কিটেকচারটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। পাওয়ার বিআই কিভাবে কাজ করে? প্রথমত হচ্ছে যে আপনারা নাম শুনেছেন মনে হয়, ইটিএল টুলস, ডেটা ওয়্যার হাউস, এগুলির নাম শুনেছেন। পাওয়ার বিআই ইন বিল্ড এই সমস্ত ডেটা ওয়্যার হাউস এবং ইটিএল টুলস আছে। তো সেটা কি করে? আপনার এই যে বিভিন্ন সোর্স থেকে ডেটাটা, প্রথমে ধরেন সেটা এসকিউএল হতে পারে, এসএপি হতে পারে, আদার ডেটাবেস হতে পারে, পিডিএফ হতে পারে, বিভিন্ন সোর্স থেকে ডেটাটা একেবারে ট্রান্সফর্ম হয়, মানে এক্সট্রাক্ট হয়। এক্সট্রাক্ট হয়ে পাওয়ার বিআই এর, ওটাকে পাওয়ার কোয়েরি বলে। আপনারা জানেন পাওয়ার কোয়েরি কিন্তু এক্সেল এর সাথেও এখন অ্যাটাচ করে দিয়েছে মাইক্রোসফট। সো একই পাওয়ার কোয়েরি, যেটা পাওয়ার বিআই আছে, এক্সেলেও আছে। সো পাওয়ার কোয়েরি একটা কমন সফটওয়্যার। সেখানে প্রথমে ডেটাগুলিকে আমরা এক্সট্রাক্ট করি বা নিয়ে আসি। নিয়ে আসার পরে সেটাকে আমরা
বিভিন্নভাবে ট্রান্সফর্ম করি। কারণ এক্সেল থেকে বা এসকিউএল সার্ভার থেকে বিভিন্ন জায়গা থেকে ডেটা আনার পরে সেই ডেটাগুলিকে কিন্তু ব্যবহার উপযোগী করতে হয়। কারণ ওই ডেটাগুলি কিন্তু আমার রিপোর্ট বানানোর উদ্দেশ্যে তৈরি হয়নি। এক্সেল বলেন, এসকিউএল সার্ভার বলেন, ডেভেলপ হয়েছে স্টোরিং এর উদ্দেশ্যে। সফটওয়্যার থেকে ডেটা স্টোর করবে, সবগুলি ইনফরমেশন থাকবে, এই কথা মাথায় রেখে এই রিপোর্টগুলি, এই ডেটাবেসগুলি তৈরি হয়েছে। এখন যখন আপনি রিপোর্ট বানাবেন তখন দেখা যাচ্ছে যে আমার হয়তো 100টা কলাম আছে, আমার রিপোর্টের জন্য 100টা কলামের দরকার নাই, আমার হয়তো 20টা কলাম থাকলে রিপোর্টের জন্য যথেষ্ট। তাহলে কেন আমি বাকি কলামগুলো এখানে রেখে দেব? সো সেটাকে ক্লিনিং করা। তারপরে আপনি স্টোর করছেন হয়তো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আহ, কি বলে ওটাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে মিডল নেম, তিনটা আলাদা আলাদা নাম স্টোর করেছেন। কেন? এটা আপনার সফটওয়্যারের প্রয়োজনে করেছেন, তার যাতে লিখতে সুবিধা হয়, এন্ট্রি করতে সুবিধা হয়, সার্চ করতে সুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রিপোর্টের ক্ষেত্রে তো আপনি ফার্স্ট নেম দিয়ে শুধু রিপোর্ট দেখবেন, লাস্ট নেম দিয়ে, এটা তো মিনিংফুল হয় না। নেম হইলেই হইলো। সো তিনটাকে এখন কম্বাইন করে মার্জ করতে হবে। তাহলে এই কাজটা তো আপনার সফটওয়্যার থেকে হয় নাই, এটা আপনাকে এখন এই ট্রান্সফর্ম পোর্শনে বা পাওয়ার কোয়েরিতে আপনাকে করতে হবে। এরকম অসংখ্য কাজ কিন্তু আপনাকে এই পাওয়ার কোয়েরিতে করতে হবে। করার পরে সেটাকে লোড করতে হবে। এই পাওয়ার বিআই এর মধ্যে নিজস্ব ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসে আপনার লোড হবে ডেটাগুলি। তাহলে এক্সেল থেকে হোক, এসকিউএল সার্ভার থেকে হোক, প্রথমে আসবে। আসার পরে আপনি যদি ট্রান্সফর্ম করার থাকে করলেন, আর যদি মনে করেন যে আমার ট্রান্সফর্ম করার কিছু নাই, এক্সেল বা এসকিউএল সার্ভারে যা আছে সেটা আমার অ্যাজ ইট ইজ ওয়্যার হাউসে ঢুকাবো, ফাইন, তাহলে লোড করে নিলেন। এই ওয়্যার হাউসের মধ্যে ডেটাগুলি থাকবে এবং সেই ডেটা দিয়ে তারপরে আপনি ভিজুয়ালাইজেশন পার্টে ভিজুয়ালাইজ করবেন। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই সম্পূর্ণ টুলস এন্ড টেকনোলজি ফ্রি। আপনি পাওয়ার বিআই ডাউনলোড করবেন, আপনার কোনো কিন্তু পয়সা লাগবে না, ফ্রি আপনাকে দিয়ে দিচ্ছে, এগুলি আপনি করবেন। পয়সা কখন লাগে? মাইক্রোসফট কখন বিজনেস করে? এই যে ড্যাশবোর্ড বানাইলেন, ড্যাশবোর্ড বানানোর পরে রিপোর্ট বানাইলেন, বানানোর পরে এটাকে যখন আপনি শেয়ার করবেন, অর্থাৎ এটাকে যখন আপনি পাবলিশ করবেন, তখন আপনাকে মাইক্রোসফটের পোর্টালে পাবলিশ করতে হবে। এই তখন আপনার মাইক্রোসফটের একটা ইউজার কিনতে হবে, লাইসেন্স লাগবে, তারপরে আপনি শেয়ার করতে পারবেন। অবশ্য ফ্রিও পাওয়া যায়, আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ফ্রি লাইসেন্স দিয়ে আপনি কাজগুলি করতে পারবেন। তারপর যখন আপনি কোম্পানিতে কাজ করবেন, তখন আপনি কোম্পানি আপনার জন্য লাইসেন্স কিনে দিবে। এটা খুব বেশি দামও না, আপনার মোটামুটি মাসে হয়তো 1200-1300 টাকা লাগবে সিঙ্গেল লাইসেন্সে, প্যাকেজ নিলে আরো কম লাগে। তো এই হলো পাওয়ার বিআই এর আর্কিটেকচার। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন মনে আসে আমার এই কথাবার্তা বলার সময়, তাহলে আপনারা একটু নোট করে রাখেন, পরে আমাকে আবার বলেন, কারণ আমাদের প্রশ্ন উত্তর সেশন থাকবে, সেই সময় আপনারা বলবেন অবশ্যই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে পাওয়ার বিআই যে ডেস্কটপ যে ভার্সনটা, সেটা হলো সম্পূর্ণ ফ্রি। সেটা আমরা ডাউনলোড করব, করে বিভিন্ন ডেটাকে কানেক্ট করব, কানেক্ট করা কিভাবে হয় সেটা শিখবো, ট্রান্সফর্ম কি করে করা যায় সেটা শিখবো, ওয়্যার হাউসে লোড কি করে করা যায় সেটা শিখবো। সর্বোপরি বিভিন্ন রকমের ড্যাশবোর্ড রিপোর্ট কি করে বানানো হয়, এখানে শত শত মানে ভিজুয়াল আছে, সেগুলি কি করে বানানো হয়, সবই শিখবো একটা পয়সা খরচ না করে। তারপরে যখন আমার শেয়ার করার প্রয়োজন হবে, নর্মালি আমার লার্নিং এর জন্য তো শেয়ার করার প্রয়োজন হচ্ছে না, যখন আমি কোনো কোম্পানিতে চাকরি করব বা রিয়েল কাজ করব, তখন শেয়ার করার প্রয়োজন হবে। শেয়ার করতে গেলে তখন তো সেই কোম্পানি আমাকে লাইসেন্স কিনে দিবে, তখন আমি শেয়ার করব। ব্যক্তিগতভাবে আমার তো শেয়ার করার কোনো দরকার নাই। আশা করি পাওয়ার বিআই এর যে আর্কিটেকচার, কিভাবে পাওয়ার বিআই কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। পাওয়ার বিআই এর এই যে যেটা আলাপ করলাম, ডেস্কটপ পার্ট, ডেস্কটপ ভার্সন তো আছে, এখন আপনি যদি শেয়ার না করেন, আপনি এই পাওয়ার বিআই ফাইলটাই যদি কাউকে দিয়ে দেন, তাহলে তো আর পয়সা পাতির ব্যাপার নাই, সে তখন আবার পাওয়ার বিআই দিয়ে ওপেন করে দেখবে। কিন্তু মুশকিল হলো যে তাকে আপনাকে মেইলের মাধ্যমে বা কোনোভাবে পুরো ফাইলটা দিয়ে দিতে হবে। এটা আসলে স্মার্ট ওয়ে না, শেয়ার করাটাই স্মার্ট ওয়ে। আর আপনি যদি শেয়ার করেন, তাহলে আপনাকে সেই মাইক্রোসফটের সার্ভিসে আপনার লাইসেন্স কেনার পরে আপনার সেই লাইসেন্স দিয়ে শেয়ার করলেন, শেয়ার করলে আপনার সেখানে গিয়ে আপনার পোর্শনে গিয়ে আপনি দেখতে পেলেন, আপনার ওয়ার্ক প্লেসে আপনি দেখতে পেলেন, সেটাকে আবার বিভিন্ন মানুষকে আপনি শেয়ার করতে পারবেন। আপনি পাওয়ার বিআই এর যখন ড্যাশবোর্ড গুলি, রিপোর্ট গুলি বানাবেন, তখন মোবাইল ভিউ এর একটা অপশন করে রাখতে পারেন।
সেখান থেকে কেউ যদি মোবাইল দিয়েও দেখে, এই সার্ভিসটাকে যদি মোবাইল দিয়েও দেখে, তবুও কোনো সমস্যা নাই, মোবাইল ভিউও পাবে আর কি দেখতে। পাওয়ার বিআই ডাউনলোড করা খুবই সহজ। এরকম আপনি যদি গুগলে গিয়ে লিখেন ডাউনলোড পাওয়ার বিআই, একেবারে মাইক্রোসফটের ডাউনলোড এতে নিয়ে যাবে। তো এখন ঠিক এরকম আছে কিনা জানি না, যাই হোক, প্রথমে ডাউনলোডের অপশন আসবে বা প্রোডাক্টের মধ্যে ডাউনলোড থাকবে, আপনি ডাউনলোড পাওয়ার বিআই করলেই ওটা ডাউনলোড হবে। তারপরে আপনার আহ, আহ, এই যে এই ডাউনলোড ফ্রি অপশন আসবে, এখানে আপনি ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে অনেক সময় হয় যে আপনার স্টোরের মধ্যে সেটা ইনস্টল হয়, বা আলাদাভাবে আপনার যদি ডাউনলোড হয় ডাউনলোড ফোল্ডারে, সেটা আপনি তখন ডবল ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে, কোনো ঝামেলা নাই, একেবারেই সহজ। তো ডাউনলোড হওয়ার পরে আমি এই পর্যায়ে একটু আপনাদের সফটওয়্যারের মানে পাওয়ার বিআইটা দেখাতে চাচ্ছি কিভাবে কাজ করে। সেটা দেখানোর পরে আমি আবার আমার স্লাইডে ফেরত আসবো। ধরেন আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করে ইনস্টলও করেছি, এই পর্যন্ত কোনো ব্যারিয়ার নাই, জাস্ট ডাউনলোড করে ডবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, ডান হয়ে গেছে। এখন পাওয়ার বিআইটা আমাদের চালানোর, তাহলে চালাইতে গেলে আমি কি করব, এই সার্চে গিয়ে আমি লিখব পাওয়ার বিআই। এই যে পাওয়ার বিআই ডেস্কটপ আমার এখানে চলে আসলো, আমি এখানে ক্লিক করলাম। পাওয়ার বিআই ওপেন হচ্ছে অলরেডি। এই যে আমাকে বলছে যে তুমি নতুন একটা রিপোর্ট করতে চাও, আমি বললাম যে ইয়েস, নতুন একটা রিপোর্ট করতে চাই। পাওয়ার বিআই এর এই যে যেটা এখানে আসলো, এটাকে আমরা বলছি পাওয়ার ভিউ। হ্যাঁ, এটা পাওয়ার ভিউ, এটা কিন্তু পাওয়ার কোয়েরি না। তো আমরা একটু আগে শিখেছিলাম যে ডেটাটা আসলে শুরুতে পাওয়ার কোয়েরিতে না, এখানেও ডাইরেক্ট নেওয়া যাবে, গেট ডেটা করে এখানেও ডেটা নেওয়া যাবে। তবে স্ট্যান্ডার্ড হলো আমি মনে করি প্রথমে পাওয়ার কোয়েরিতে লোড করাটাই ভালো, মানে এক্সট্রাক্ট করাটাই ভালো। তারপরে কোয়েরিতে যদি কাজ করার থাকে করলাম, না করলে আমরা আবার এখানে এই পাওয়ার ভিউতে লোড করব। তাহলে পাওয়ার কোয়েরিতে কি করে যাব এখান থেকে, এটা তো পাওয়ার ভিউ এর পেজ। আমরা জাস্ট এই যে ট্রান্সফর্ম ডেটা, এখানে গেলে দেখেন নতুন আরেকটা সফটওয়্যার তৈরি হয়ে গেল। এটা কিন্তু দুটো সফটওয়্যার, আপনি এখানে দেখেন দুটো উইন্ডো কিন্তু, এই যে এটা একটা এবং এটা একটা, দুটো আলাদা আলাদা উইন্ডো। আবার এখান থেকে আমি যদি ওপেন করি, তাহলে এটা হলো আপনার পাওয়ার ভিউ, এটা কিন্তু পাওয়ার কোয়েরি, সম্পূর্ণ আলাদা। এই পাওয়ার কোয়েরিটাই আপনার এক্সেল এর সাথে আবার অ্যাটাচ করে দিয়েছে। তাহলে পাওয়ার বিআই হলো কমন সফটওয়্যার ফর পাওয়ার বিআই এন্ড ফর এক্সেল। তো পাওয়ার কোয়েরিতে আমরা এখন ডেটা সোর্স থেকে ডেটাটাকে কানেক্ট করব। কি করে ডেটা কানেক্ট করব, এখানে নিউ ডেটা সোর্সে গিয়ে আমরা এই যে আমার এক্সেল কানেক্ট করব, তাই ওয়ার্ক এক্সেল ওয়ার্কবুক দিলাম। এটা মনে করেন আমার ডেস্কটপের মধ্যে আমি রেখেছি, এই যে ডেস্কটপের মধ্যে ওয়েবনার নামে একটা ফোল্ডার রেখেছি, তার মধ্যে আমি আগের থেকে এই ফাইলগুলি রেখে দিয়েছি যাতে আমার এখন তাড়াতাড়ি কানেক্ট করতে পারি। এখানে তিনটা এক্সেল ফাইল আছে, আমি এই যে এজটাকে আমি এখন কানেক্ট করতেছি। যখনই আমি এজ এক্সেল ফাইলকে কানেক্ট করছি, তখনই সে আমাকে বলছে যে এখানে কুড নট এনক্রিপ্টেড, এটা এটা মনে হয় একটু সমস্যা হয়েছে। আমরা দেখি কেন সমস্যা হলো। আচ্ছা, এজের মধ্যে তো ঠিক মতোই ডেটা থাকার কথা, এক্সেল ফাইল হ্যাঁ আছে। তাহলে আমরা এখন আবার আরেকবার ট্রাই, আমরা নিউ সোর্স এক্সেল, আমরা রিজিয়নকে করি দেখি। এই যে রিজিয়নের ফাইলটাকে আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা ওকে, ওখানে যে শীটটা আছে সেই শীটটা আমাকে দেখাচ্ছে, একটাই শীট আছে তাই একটাই শীটে দেখালো, আমরা ওকে করলাম, হয়ে গেল। আবার আমরা এসকে আবার চেষ্টা করি, টিম এসকে চেষ্টা করি, ওকে। এই যে এবার আবার এসেছে। তো এই দেখেন, আমি যখনই এখানে ক্লিক করছি তখন আমার ডেটাটাকে দেখাচ্ছে যে এই ডিমেজ এর মধ্যে কিরকম ডেটা আছে। তো এখানে চারটা কলাম আছে, ডেটাগুলি কিরকম আছে সবই আমি দেখতে পাচ্ছি। এখন আমি এখানে টিক দিয়ে
আমি জাস্ট ওকে করলাম। তাহলে এজটাও আমার এখানে চলে আসলো। আরো একটা করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে পপুলেশন। ওপেন করি, পপুলেশনের যে শীটটা আছে সেটাও আমার এখানে চলে আসলো। এই যে চলে আসলো। তো মোটামুটি আমার এই তিনটাই থাকলো। এখন মনে করেন এখানে যদি কোনো পাওয়ার কোয়েরিতে কোনো কাজ করার থাকে, যে এটাকে হয়তো আহ, কি বলে, আহ, সেরকম কিছু অবশ্যই এখানে করার নাই। যদি কোনোটা ভ্যালু ফরম্যাটে না থাকতো, আহ, ধরেন এটা কোনো কারণে স্ট্রিং এ আছে, আমরা এখানে চেঞ্জ করে এটা আমরা ডেসিমালে নিব নাকি হোল নাম্বারে নিব করতে পারি। তারপরে দুটো কলাম জোড়া দিতে পারি, বিভিন্ন রকমের কাজ এখানে পাওয়ার কোয়েরিতে করতে পারি। আপাতত আমি ওইদিকে আর যাচ্ছি না, কারণ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখাতে হবে। সো আমি ওইদিকে আর যাচ্ছি না। তবে এই পাওয়ার কোয়েরিতে কিন্তু আপনার মোটামুটি উম, আহ, 6-7টা ক্লাস নেওয়া যায় শুধু পাওয়ার কোয়েরির উপরেই, পাওয়ার কোয়েরি শেখানোর জন্য। তো যাই হোক, আমরা এখন সরাসরি পাওয়ার ভিউতে এই ডেটাগুলি লোড করে ধরে নিলাম যে আমাদের যা আছে সব ঠিক আছে, কোনো কিছু প্রিপারেশন বা কোনো কিছু ট্রান্সফর্ম করার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই এটাতে যখন ক্লিক করব, তখন আমার ওই পাওয়ার কোয়েরিটা ক্লোজ হয়ে যাচ্ছে, এবং আমার এই যে পাওয়ার ভিউ আছে, পাওয়ার ভিউ এর মধ্যে আমার ডেটাগুলি আসছে। দেয়ার আর পেন্ডিং চেঞ্জ, হ্যাঁ ঠিক আছে, আসতেছে। কি হলো, এত সময় লাগে? আবার যাই হোক, এটা সামহাও হ্যাং হয়ে গেছে। ও, এখানে কিছু একটা আসছে। তো কোনো কারণে এটা হ্যাং হয়ে গেছে। আমরা এক কাজ করি, এটাকে টাস্ক ম্যানেজারে গিয়ে আগের থেকে কয়েকটা পাওয়ার বিআই এর ফাইল খোলা আছে, সে কারণে হতে পারে। সেগুলিকে আমরা এক কাজ করি, সেগুলিকে বন্ধ করে দিই। এটাতে র্যামে অবশ্য জায়গা লাগে বেশি, সেগুলিকে বন্ধ করে দিই, যে ফাইলগুলি আগের থেকে খোলা ছিল। অনেকগুলি ফাইল খুলেছিলাম তো একটু আগে, সেগুলি সবই রয়ে গেছিল, যে কারণে হ্যাং হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নাই, আমি আরেকবার বিষয়টা করি। আমরা এখানে এই যে পাওয়ার বিআই নিলাম, পাওয়ার বিআই নেওয়ার পরে পাওয়ার বিআই নতুন একটা ফাইল নিলাম। নতুন একটা ফাইল নেওয়ার পরে আমরা চলে গেলাম ট্রান্সফর্মে, মানে পাওয়ার কোয়েরিতে। পাওয়ার কোয়েরিতে, আচ্ছা, পাওয়ার কোয়েরিতে যাওয়ার পরে আমরা ডেটাটাকে লোড করব। এখানে নিউ গিয়ে এক্সেল ফাইল, সো এক্সেল ফাইলে গিয়ে আমরা ডিমটাকে আগে নিলাম, ওপেন করলাম। ডিম এজ কে ওপেন হচ্ছে। আমরা এখানে চেক দিলাম, রিভিউ দেখলাম, কানেক্ট করলাম, একটা হয়ে গেল। এবার আবার আমরা
আরেকটা এক্সেল ফাইল নিব, রিজিয়নকে নিচ্ছি, ওপেন করছি। এখানে আমরা ট্রিম রিজিয়ন করে ওকে করলাম, রিজিয়নটাও চলে আসলো। লাস্ট আর একটা নিব, সেটা হচ্ছে ফ্যাক্ট, এই পপুলেশন, সেটাকেও আমরা ওপেন করলাম। ওপেন করে আমরা দেখলাম প্রিভিউ, ওকে করলাম। এখন আমাদের ট্রান্সফর্মের কোনো কাজ করার নাই, আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করে আমরা এটা সরাসরি পাওয়ার ভিউতে নিয়ে গেলাম। এখন আসতেছে যে তিনটাই, তখন আসলে অনেকগুলি খোলার ফলে র্যামে জায়গা পাচ্ছিল না। একটু সময় নাই এটাকে আসলে, আহ, মানে ওই যে যেটা আপনাদের মনে আছে, ওয়্যার হাউজিং করতেছে এখন, মানে ইটিএল এর কাজটা তো আমরা করলাম না, আমরা জাস্ট ওয়্যার হাউসে এখন ঢুকাই রাখলাম ডেটাগুলি। ডেটাগুলি ওয়্যার হাউসে ঢোকার পরে এখানে দেখাচ্ছে, কিন্তু দেখেন আমরা এখানে তিনটা ভিউ পাচ্ছি। এই ভিউটা হচ্ছে আমার যেখানে ভিজুয়াল গুলি তৈরি করব, এটা হচ্ছে আমার ডেটা ভিউ। কোন টেবিলে কোন ডেটা আছে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি, দেখেন ডেটা। আর এইটা হচ্ছে মডেলিং। মডেলিং এর ব্যাপারটা হলো এখানে সে নিজেই কিন্তু সে এই রিলেশন গুলি করে দিয়েছে, নিজেই তার বুদ্ধি অনুসারে করে দিয়েছে। আমরা যদি না করে দেওয়া থাকে, ধরেন এটা করে দেওয়া নাই, এটাও করে দেওয়া নাই, এটাও করে দেওয়া নাই, ডিলিট। তাহলে এই তিনটা টেবিলের মধ্যে রিলেশন কিন্তু বিল্ড আপ করতে হবে। রিলেশন বিল্ড আপ না করলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ আপনি যদি কোনো রিজিয়ন অনুসারে পপুলেশন দেখতে চান, সেটা যদি রিজিয়ন টেবিলের সাথে পপুলেশনের রিলেশন না থাকে, এজ অনুসারে পপুলেশন দেখতে চান যদি রিলেশন না থাকে, তাহলে তো হবে না। তাহলে রিলেশন কি করে করতে হয়? এগুলি তো ফিল্ডের নাম, কলামের নাম। তাহলে এখানকার কলামের নাম এবং এখানকার সেম কলামের নাম যেটা আছে সেটার সাথে আমরা এই এভাবে টেনে ছেড়ে দিলে একটা রিলেশন হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন কান্ট্রি আইডি, এখানেও নিশ্চয়ই কান্ট্রি আইডি আছে। এই কান্ট্রি আইডির সাথে এই কান্ট্রি আইডি যদি ম্যাপ করে দিই, তাহলে দেখেন রিলেশন হয়ে যাচ্ছে। কত সহজে আমরা রিলেশনটা করতে পারলাম। এই রিলেশন করাটাকেই বলা হচ্ছে মডেলিং করা। হ্যাঁ, ডেটা মডেলিং এর আপনারা নাম শুনেছেন। এগুলি তো এত শর্ট টাইমে হয় না, আরো ডিটেলস আলাপ আছে কিভাবে করতে হয়। এগুলি যখন আপনারা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হবেন, ডেফিনেটলি আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো যাই হোক, মডেলিং করার পরে আমরা তো রিপোর্ট ভিউতে রিপোর্ট গুলি দেখলাম। এইখানে আমাদের আসলে খেলা, এইখানে আমাদের খেলতে হবে। কি খেলতে হবে? আমাদের বিভিন্ন চার্ট টার্ট বানাতে হবে। চার্টের কিন্তু কোনো শেষ নাই, দেখেন এখানে কত রকমের চার্ট আছে। এছাড়াও কিন্তু মোর অপশনে গেলে আরো চার্ট আছে। তা আমরা অত দূর যাব না, আমরা ধরেন এখানে থেকে প্ল্যান করি কি দেখতে চাই। তো আমাদের মনে মনে এই ভ্যালু মানে আসলে পপুলেশন, আমাদের মনে মনে একটা চিন্তা আসলো যে আচ্ছা, কোন কান্ট্রির পপুলেশন কত সেটা একটু দেখি। তাহলে এখানে কান্ট্রিও আছে, এখানে আমাদের পপুলেশন আছে। তাহলে কান্ট্রি ওয়াইজ পপুলেশন আমরা দেখতে চাচ্ছি। এটা কিন্তু এই টেবিল আর এই টেবিল কিন্তু এখন একই টেবিল, কারণ রিলেশন বিল্ড আপ হয়ে গেছে। তাহলে কান্ট্রি ওয়াইজ পপুলেশন দেখবো, এখন কোন গ্রাফে দেখবো? তো কান্ট্রি গুলো আমরা চাচ্ছি, আমরা আপনারা জানেন যে আমাদের দুটো অক্ষ থাকে, একটা হলো এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এইটাকে আমরা বলি হরিজন্টালি যেটা থাকে সেটা এক্স অক্ষ, আর ভার্টিক্যালি যেটা থাকে সেটা ওয়াই অক্ষ। তাহলে আমরা মনে মনে প্ল্যান করলাম যে এখানে বিভিন্ন কান্ট্রির নাম থাকবে, কান্ট্রি ওয়ান, কান্ট্রি টু, কান্ট্রি থ্রি থাকবে। আর এইখানে থাকবে আমার পপুলেশনের সাইজ। এখানে ধরেন 1 লাখ 2 লাখ এরকম করে রেঞ্জ যেটাই হোক থাকবে। এইভাবে আমার বার তৈরি হবে, এই দেশে এতটুকু পপুলেশন, এই দেশে এতটুকু পপুলেশন, এই দেশে এতটুকু পপুলেশন। এই গ্রাফটা আমি বানাতে চাচ্ছি। তো দেখেন, এই গ্রাফটা যদি আজ থেকে ইভেন যদি আপনার 10 বছর আগে বা 15 বছর আগে বানাইতে হয়তো সফটওয়্যার কোডিং করে, তাহলে খবর ছিল তার। মানে অনেক হাজার হাজার লাইন কোড করে দেখা যাচ্ছে এরকম একটা গ্রাফ। এখন আপনি নন টেক পার্সন হয়ে, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হয়ে, জাস্ট এই ডেটাটাকে লোড করে মডেলিং করে আপনি এখান থেকে একটা গ্রাফ চুজ করবেন। আমরা কি চাচ্ছি যে এই যে কলাম চার্ট, তো কলাম চার্ট আমরা একটা ভিজুয়াল এখানে চুজ করলাম। চুজ করার পরে দেখেন এর যে অ্যাক্সিস, ওই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দেখালাম, আমি তো প্ল্যান করেই রেখেছি যে এক্স অ্যাক্সিসে আমি দেবো কান্ট্রি,
আর ওয়াই অ্যাক্সিসে দিব আমি হচ্ছে ভ্যালু, এখানে ভ্যালুটাই পপুলেশন। তাই আপনি জাস্ট কান্ট্রিটা টেনে এনে এক্স অ্যাক্সিসে ছেড়ে দেন, আর ভ্যালুটা টেনে এনে ওয়াই অ্যাক্সিসে ছেড়ে দেন, আপনার গ্রাফ রেডি। কোন কোন কান্ট্রিতে কত পপুলেশন রেডি। এখন বলবেন যে এইগুলি তো আসলে এই কিসে দেখাচ্ছে, মিলিয়নে বিলিয়নে দেখাচ্ছে, অনেক ইয়ে তো, এগুলি তো ডেটা লেভেল থাকলে ভালো হতো। ডেটা লেভেল এখান থেকে আমরা যদি ডেটা লেভেল অন করে দিই, তাহলে এই আসলে এগুলি বড় হলে ভালো হয়। তাছাড়া দেখে আমার যদি মনে হয় যে এত আমার দেখার দরকার নাই, আমি টপ 10টা কান্ট্রি আমি রাখি, এতগুলি কান্ট্রি তো আমার ছোট ছোট দেখাচ্ছে, তাহলে আমরা ফিল্টার করব। ফিল্টারে আমি কি করব, সাম অফ ভ্যালু যেটা আছে এখানে গিয়ে আমি কি করব, এই কান্ট্রিতে গিয়ে আমি কি করব, কান্ট্রিতে গিয়ে আমি এই যে টপ এন করব। টপ এন করে আমি বলবো যে আমার সব থেকে বেশি 10টা আছে সেটা দেখো কি, ভ্যালু দিয়ে ফিল্টার। এগুলি শেখার ব্যাপার, এগুলো এত তাড়াতাড়ি আমি করতেছি, আপনারা তো আর এত তাড়াতাড়ি করতে পারবেন না। সাম অফ ভ্যালু দিয়ে দেখেন, এই যে সব থেকে বড় 10টা কান্ট্রির আমরা ইয়ে দেখলাম, পপুলেশন দেখলাম। ফাইন। এখন আমার আরো ইচ্ছা হচ্ছে, কি ইচ্ছা হচ্ছে, যে আচ্ছা রিজিয়ন অনুসারে পপুলেশন দেখি তো, যে কোন রিজিয়নে কত পপুলেশন। আচ্ছা এবার আমি কলাম চার্ট আঁকবো না, এবার আমি একটা পাই চার্ট আঁকবো, পার্সেন্টেজ দেখবো যে আমার রিজিয়ন কয়টা আছে, 5টা মনে হয় রিজিয়ন আছে, তাহলে রিজিয়ন গুলোতে কত আমি কি আঁকবো, আমি পাই চার্ট আঁকবো। এখান থেকে পাই চার্ট কোনটা, যে গোলটা পাই চার্টে যেখানে বলে দিচ্ছে পাই চার্ট, তাহলে আমি এবার একটা পাই চার্ট নিলাম, ফাঁকা পাই চার্ট নিলাম। ফাঁকা পাই চার্টের মধ্যে আমি এখানে বলতেছে যে তুমি লিজেন্ড, অর্থাৎ তুমি কি অনুসারে দেখবা বলো। তো আমি বললাম যে আমি রিজিয়ন অনুসারে দেখব, তাহলে এখানে দিলাম আমি রিজিয়ন। এবার বলতেছে তুমি কি দেখবা, আমি ভ্যালু তে এই ভ্যালুটাই দিয়ে দিলাম। দেখেন আমাকে সুন্দর একটা পাই চার্ট দিয়ে দিল কোন রিজিয়নের। এখানে এটা কোন রিজন, এটা এশিয়া, এশিয়ার পপুলেশন সব থেকে বেশি। এটা কি, এটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকার তাহলে দেখেন গ্রাফ বা চার্ট আঁকা, এই একটা চার্ট যে কত ইনফরমেশন দিচ্ছে আপনার বস, আপনি নিজে বা যে কেউ ক্লায়েন্ট, এই চার্টটা যদি দেখে তাহলে ক্লিয়ার বুঝতে পারতেছে যে কোন, এটা তো আমি একটা ডেটা দিয়ে দেখাচ্ছি, এটা সেলস এর ক্ষেত্রে হতে পারে, কোন রিজিয়নে কত সেলস উনি কিন্তু দেখতে পাচ্ছেন। তাহলে এই 1 মিনিট ব্যয় করে আপনি যেটা বানাতে পারছেন, সেই জিনিসটা আপনাকে কতটুকু আপনার বিজনেসকে ইগনাইট করতেছে, কতটুকু ইনফরমেশন দিচ্ছে, একবার খালি কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন। এটা কিন্তু হয়ে গেল। এবার আসেন আমরা মনে করতেছি যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা ডোনাট চার্ট আঁকবো। তাহলে ডোনাট নিলাম, ডোনাট আর পাই চার্ট আসলে একই, এই মাঝখানটা ফাঁকা থাকলে আমরা যে ডোনাট খাই সেরকম করে ডোনাট চার্টটাকে। এখন এটার মধ্যে আমরা কি আঁকতে চাই, এটার মধ্যে আমরা চাচ্ছি যে আচ্ছা এজ দিয়ে আঁকি, আমরা চাচ্ছি এজ গ্রুপ অনুসারে, লিজেন্ডে দিলাম এজ গ্রুপ, আমরা এই ভ্যালুটা দেখব। তাহলে দেখেন আমার কিন্তু একটা ডোনাট চার্টেও ভ্যালু গুলা দেখাচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে এই চার্ট গুলি তো একেবারে সাদামাটা হলো, এটা একটু শেড টেড দিব, এটা একটু ডিজাইন করব। তাহলে আমরা এই ডিজাইন মেনুতে গিয়ে আমরা এখানে ধরেন প্রপার্টিজে গিয়ে আমরা যদি এই প্রপার্টিজ না, ভিজুয়ালের মধ্যে আছে, ভিজুয়ালে গিয়ে যদি আমরা এটাকে আমরা কি করি, স্টাইলে যাই, স্টাইলে গিয়ে যদি বর্ডারটা অন করে দিই, এই যে বর্ডার হচ্ছে, বর্ডারটা আবার একটু রাউন্ড শেপ যদি করে দিই, রাউন্ড শেপ হচ্ছে। আমরা যদি শ্যাডো দিয়ে দিই, দেখেন একটা লুকসটা কিন্তু থ্রি ডি ভাব চলে আসলো। এখন এটাতে একটাতে করলাম, এটাতেও করতে চাই, এটাতেও করতে চাই, কি করব, জাস্ট এটা এই ফরম্যাট পেইন্টার দিয়ে এটাকে ক্লিক করব, ওটাও হয়ে গেল। ফরম্যাট পেইন্টার দিয়ে এটাকে ক্লিক করব, এটাও হয়ে গেল। ফাইন। এখন আপনি দেখেন এটা কতটা ইন্টারেক্টিভ। আপনি তো সবগুলি কান্ট্রির জন্য দেখছেন, আপনি যদি মনে করেন আমি শুধু এই ইন্ডিয়ার জন্য দেখবো, তাহলে ইন্ডিয়াতে ক্লিক করেন, দেখেন সমস্ত ডেটা শুধু ইন্ডিয়ার জন্য হয়ে গেল, ইন্টারেক্টিভ, একটা আরেকটার সাথে ইন্টারেক্টিভ। আপনি চায়নার জন্য দেখবেন, সমস্ত ডেটা চায়নার জন্য রেডি হয়ে গেল। তো এইভাবে কিন্তু ইন্টারেক্টিভ। এছাড়াও যদি আপনি মনে করেন যে না, আমি ছেলে মেয়ে, এই যে সেক্সের মধ্যে আছে ছেলে মেয়ে, কিংবা আমি ইয়ার ধরে দেখবো কোন ইয়ারে কত আমার ইয়ে আছে, সেটা আমি, সেটাকে স্লাইসার বলে। স্লাইসিং কি করে করব, খুবই সহজ। আমরা ধরেন আরেকটু ক্যানভাসটা বড় করে নিতে হবে, এই ক্যানভাসে যে ডট ডট আছে এই পর্যন্ত হলো আমার জায়গা।
তো এর মধ্যে তো আর আটতেছে না ভিজুয়াল। তাইলে আমরা ক্যানভাস সেটিং এ গিয়ে আমরা একটু কাস্টম করে আমরা হাইটটা মনে করেন 1100 করে নিলাম। এই যে আরো বড় জায়গা পেলাম। স্লাইসার গুলি সাধারণত উপরে থাকে, তো তাই আমরা এটাকে নিচে নামাই নিলাম। নামাই নেওয়ার পরে আমরা চিন্তা করলাম এখানে ইয়ার ওয়াইজ দেখবো। এখান থেকে স্লাইসার কোনটা, এই যে ফিল্টার, এই স্লাইসার ক্লিক করলাম। এখন এই স্লাইসারের মধ্যে আমি এই যে ইয়ারটা আছে, এই ইয়ারটা নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এটা খুবই ছোট ছোট দেখাচ্ছে। আমরা এক কাজ করি, আমরা এই যে প্রপার্টিজে যাই, স্লাইসারের প্রপার্টিজে যাওয়ার পরে আমরা স্টাইল এন্ড এখানে যাওয়ার পরে এখানেও যাওয়া লাগবে না আসলে, এই যে ভ্যালুতে যাওয়ার পরে এটাকে একটু বড় বড় করে দিই। এই যে বড় বড় হয়ে গেল, বড় বড় হয়ে গেল। একটু বোল্ড করে দিই ভ্যালুটা। আচ্ছা, এই যে বোল্ড হয়ে গেল। আচ্ছা, এটাকেও একটু শ্যাডো ট্যাডো দিয়ে দিই। এটা পেন্টার নিয়ে এখানে দিয়ে দিলাম, পেন্টার হয়ে গেল। তাহলে দেখেন 1950 থেকে এই 2100 পর্যন্ত সমস্ত ইয়ে কিন্তু আছে। আমি এখানে যতই স্লাইডিং করতেছি কমতেছে, মানে আবার এখান থেকেও করতে পারি, লিখতে পারি, বা এরকম করে আমি কোন ইয়ার থেকে কোন ইয়ারে ডেটা দেখবো আমি ইয়ার দিয়ে স্লাইসিং করতে পারছি। সাথে আমি যদি মনে করি মেল ফিমেল দিয়ে দেখবো, ফাইন। এখানে আমরা আরেকটা স্লাইসার নিই। স্লাইসার নিয়ে আমরা এখানে এই যে ধরেন সেক্সটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে মেল ফিমেল, মেলের কত, ফিমেলের কত। ফিমেলের মনে হয় নাই, এখানে সবই মেল আছে, সবই ফিমেল আছে, মেলের নাই। তো দেখেন কত সহজে আমরা একটা রিপোর্ট বা ড্যাশবোর্ড বানাই ফেললাম, কত সহজে। কয় মিনিট লাগলো আমার, তাও তো আমি শিখাচ্ছি বলে একটু সময় লাগলো, নাহলে তো আমার তো 3-4 মিনিটের মধ্যে এই তিন চারটা জিনিস আঁকা সহজ হয়ে যেত। তো এইভাবে আমরা যে ড্যাশবোর্ডটা বানাচ্ছি, এটা আপনার পাওয়ার বিআই সম্ভব। এছাড়া আর কোনো টুলসে এত দ্রুত এত সুন্দরভাবে আপনি কিন্তু বানাতে পারবেন। এটাই কিন্তু আপনার কোম্পানির জন্য একটা মিনিংফুল ইনফরমেশন। আপনার বস এই রিপোর্টটা দেখার জন্যই হয়তো হন্যে হয়ে ঘুরতেছে। আপনার এমআইএস অফিসারকে হয়তো বলতেছে, উনি এমআইএস অফিসার সেই ডেটাবেস থেকে ডেটা নিয়ে এক্সেলে করে প্রেজেন্ট করে সেটা আবার দেখাইতে দেখাইতে 3-4 দিন সময় লেগে যাচ্ছে। আর এটাকে আপনি যদি এখন পাবলিশ করেন, ধরেন আমরা মনে করলাম যে এটাকে আমি এখন পাবলিশ করব। আমার অবশ্য অ্যাকাউন্ট আছে আকসাদুর রহমান। তাহলে আমি কি করব, আমি আগে এটাকে সেভ করতে হবে। চলেন সেভ করি। আমি কিন্তু ফাইলটা এখনো সেভ করি নাই। তাহলে ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ করে আমরা মনে করেন আমার ড্রাইভে সেভ করব। কোথায় সেভ করব, ধরেন ওয়েবিনারের মধ্যেই করছি। কি নামে করব, ধরেন আমি ওয়েব এনআর নামেই করি। এক্সটেনশন তো সে নিজেই দিয়ে দিবে, সেভ। তাহলে ফাইলটা আমার সেভ হইলো। সেভ হওয়ার পরে আমি এখন দেখেন এখানে এই যে হোমের মধ্যে গেলে আমার এখানে যে পাবলিশ বলে অপশন আছে এবং আমার নাম দেখাচ্ছে, কারণ আমি কিন্তু অলরেডি লগ ইন করা আছি এতে, ওই পাওয়ার বিআই সার্ভিসে। এতদূর পর্যন্ত কিন্তু কোনো পয়সা লাগতেছে না। এই যে কাজগুলি শিখলেন, করলেন, আরেকজনকে এই ফাইলটা পাঠাইলেন, সে ওপেন করে দেখলো, কোনো পয়সা লাগতেছে না। কিন্তু যখন এটাকে পাবলিশ করবেন, সেটা আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করতে পারবেন না, করতে হবে মাইক্রোসফটের ওয়েবসাইটে। তো মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে ওই যে পাওয়ার বিআই গিয়ে আপনি একটা ফ্রি ইউজার আপাতত খুলতে পারবেন। ফ্রি ইউজার খুলে রাখবেন, আমি যেমন ইউজার খুলেছি, তো এরকম আমার এই ইউজারের মধ্যে জিনিসগুলি আছে। তো আমরা এখন পাবলিশ করি। এই যে পাবলিশ, পাবলিশে ক্লিক করছি। তাইলে আমি ধরেন জুপিটার, যে আমার ইয়ে আছে একটা ওয়ার্ক স্পেস আছে, এই জুপিটার ওয়ার্ক স্পেসে আমি এটাকে পাবলিশ করতেছি। সে তখন পাবলিশ করতেছে, এই যে করতেছে, সে বলতেছে যে উম, একটু সময় নিচ্ছে। এই যে সাকসেস, পাবলিশ হয়ে গেছে, গট ইট। তাহলে আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে জুপিটারের মধ্যে খুঁজি, জুপিটারের মধ্যে দেখেন এই যে ওয়েবনার নামে একটা জিনিস নতুন কিন্তু চলে এসেছে। এটা হলো ডেটা, এটা হলো ডেটা সহ এখানে চলে আসে। তাহলে এখন আমার এই ওয়েবনারটাকে যদি আমরা ওপেন করি, দেখেন এটা কিন্তু এই যে app.microsoft.com, এটা আমার মেশিনে না, এটা মাইক্রোসফট। দেখেন একটু আগে যেটা বানালাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এগুলিকে শেয়ার দিই, এই যে এটা এটা এইটাকে শেয়ার দেবো, শেয়ারে ক্লিক করে আরেকটা ইউজার যার এই মাইক্রোসফটে আছে তাকে শেয়ার দিলে তার কাছে চলে যাবে। এই পুরো ড্যাশবোর্ডটা পুরোই আমি শেয়ার দিতে পারি। আবার শেয়ার ছাড়াও
আমি যেটা করতে পারি, এই যে ফাইলে গিয়ে এখানে আপনার পাবলিশ টু ওয়েব বলে একটা অপশন আছে। পাবলিশ টু ওয়েবে গিয়ে আমি যদি এই ওয়েবের এই লিঙ্কটাকে আমরা কপি করি, করে যদি এই লিঙ্কটা ধরেন যে কাউকে দিয়ে দিই, সে তার কোনো অ্যাকাউন্ট থাকাও লাগবে না। যে কাউকে যদি দিয়ে দিই, সে যদি ধরেন এখন এই ফায়ারফক্স ওপেন করলো, করে এখানে ফায়ারফক্স ওপেন করে এখানে মনে করেন যে সে এই লিঙ্কটা পেস্ট করলো। পৃথিবীর যে কাউকে এই লিঙ্কটা দিয়ে দিলে সে এই রিপোর্টটা দেখতে পাচ্ছে, তার কোনো লাইসেন্স থাকার প্রয়োজন হচ্ছে না। লাইসেন্স থাকতে হবে তখন যখন এই ড্যাশবোর্ডটা পাবে বা তাকে যখন আমি শেয়ার করব, আংশিক শেয়ার। এটার একটা অসুবিধা কি? এটার অসুবিধা হলো এটা তো ওপেন হয়ে গেল, সবাই দেখতে পাচ্ছে, যে কেউ এটা যদি সারা পৃথিবীব্যাপী পাবলিক হয়ে গেল। তো আপনার রিপোর্টটা যদি এমনই হয় সবাই দেখুক, পাবলিকলি হোক, তাহলে আপনি এরকম করে পাবলিশ করবেন। আর যদি মনে করেন যে রেস্ট্রিক্টেড সিকিউরিটি আপনাকে এনশিওর করতে হবে, তাহলে তারা আপনি এরকম পাবলিকলি করবেন না। তখন আপনার নিজস্ব নেটওয়ার্ক গ্রুপে আপনি শেয়ার করবেন, তখন তারও আবার এখানে ইউজার থাকা লাগবে। তো তাহলে দেখেন আমরা কত কম সময়ের মধ্যে একটা রিপোর্ট বানালাম, এবং সেই রিপোর্টটা আমরা একটা ক্লিকের মাধ্যমে পাবলিশ করে ফেললাম। এভরিথিং এত ইজি এই মাইক্রোসফট পাওয়ার বিআই এর মাধ্যমে। তো আমরা আবার ফাইলটাতে ফিরে যাচ্ছি, আমাদের এতে পাওয়ার পয়েন্টে। পাওয়ার বিআই এর কি কি কম্পোনেন্ট আছে আমি খুব কমই দেখাইলাম আপনাকে। মনে করেন যে পাওয়ার বিআই যা আছে তার 2-3% আমি দেখাই নাই, বা 1% দেখাই নাই। পাওয়ার বিআই একটা হিউজ থিং হয়ে গেছে এখন। তো সার্ভিস পার্ট তো বললাম, দেখাইলামই, আপনারা দেখলেন। তারপরে পাওয়ার কোয়েরি পার্ট তো কাজ করি নাই, জাস্ট ডেটাগুলি লোড করে আমরা চলে এসেছি, কিন্তু কোয়েরি পার্টে একটা বিশাল কাজ করার ব্যাপার আছে। পিভট যেটা হয় যে যেটাকে আমরা মডেলিং করলাম সেটাকে পিভট বলছে। ভিউ যে পার্টে আমরা ডিজাইন করলাম, ওই যে গ্রাফ চার্ট আঁকলাম, সেটাকে পাওয়ার ভিউ বলছে। ম্যাপ ফ্যান্টাস্টিক একটা জিনিস, কিউএ ফ্যান্টাস্টিক একটা জিনিস। চলেন ম্যাপ কিউএ আগে দেখে আসি। আচ্ছা, ধরেন এখন আমরা এই যেটা বানালাম, এখানে আমরা চাচ্ছি যে এখানে একটা আহ, কোন রিজিয়নে আমার পপুলেশন আছে, সেটা তো আমি পায়ে দেখছি, পায়ে না, আমি ম্যাপে দেখব। তাহলে এখানে আর না ঝামেলা করি, এখানে নতুন একটা পেজ দিই, এই যে নতুন একটা পেজ দিলাম। নতুন একটা পেজ নিয়ে আমি এখন একটা ম্যাপের মধ্যে ওটা দেখব। তাহলে এখানে কি আছে, এই যে ম্যাপ, আমরা ম্যাপকে সিলেক্ট করলাম। ম্যাপকে সিলেক্ট করলে এখানে একটা ম্যাপ আঁকবো। আচ্ছা, ম্যাপের প্রপার্টিজ এখানে চলে এসছে, কিন্তু এক একটা ভিজুয়ালের এক এক রকম প্রপার্টিজ। তো বলছে এখানে তুমি কি দেখতে চাও, তো আমি দেখতে চাই রিজিয়ন, তাহলে রিজিয়ন নেমটা আমি লোকেশনে দিয়ে দিলাম। তখন সে দেখেন আমার যে রিজিয়ন গুলি আছে সেগুলির নেম দিয়েছে, কিন্তু সবার এই ডট গুলি সমান সমান। এখন বলতেছে যে আফ্রিকা রিজিয়ন আছে, তোমার ইউরোপ আছে, এশিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, সাউথ আফ্রিকা আছে। সে কিন্তু ম্যাপের ঠিক জায়গা মতো পয়েন্ট করেছে। কেন পয়েন্ট করলো? স্পেলিং গুলি ঠিক আছে বলে। আপনি আফ্রিকা বানান যদি ভুল করেন, অস্ট্রেলিয়া যদি বানান ভুল করেন, তাহলে কিন্তু আর সে এখানে পয়েন্ট করতে পারবে না, সেটা মিসিং হবে। তো সে কতটা বুদ্ধি তার আছে যে সে জানে কোথায় অস্ট্রেলিয়া, কোথায় এটা গুগল ম্যাপের বা ওইরকম ম্যাপ টেকনোলজির মাধ্যমে সে পয়েন্ট করবে। এখন আপনি চাচ্ছেন যে যেখানকার পপুলেশন বেশি সেখানকার এই বাবলটা বড় দেখাবে, যেখানে কম সেখানে ছোট দেখাবে। এটা আমরা করতে চাচ্ছি। তাহলে এই ভ্যালুটাকে আমরা যে বাবল সাইজের এখানে ভ্যালুটাকে নিয়ে গিয়ে যদি দিয়ে দিই, তাহলে দেখেন এখানে অপেক্ষাকৃত আমাদের এশিয়াতে বেশি, তাই এশিয়ার বাবলটা, এবং কত এশিয়ার পপুলেশন, আফ্রিকার পপুলেশন কত, নর্থ আমেরিকার পপুলেশন কত, এভরিথিং কিন্তু একটা ম্যাপে দেখেন কত সংক্ষেপে, কত সহজে আপনি ম্যাপের মাধ্যমে এটা আপনি দেখতে পেলেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ছিল, যেটা আমরা বলছিলাম যে কিউএ। এটা আরেকটা ফ্যান্টাস্টিক জিনিস, কিউএটার জন্য আমরা আরেকটা কাজ করি। আচ্ছা, কিউএটা হচ্ছে যে আপনি ধরেন আহ কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কি আঁকতে হবে, কিছুই জানেন না। আপনি তার কাছ থেকে হেল্প চাচ্ছেন যে আমি তো ভাই কিছু জানি বুঝি না, তুমি আমাকে একটা অ্যানালাইসিস করে দাও। কার কাছে চাচ্ছেন? পাওয়ার বিআই এর কাছে। পাওয়ার বিআই স্মার্ট এনাফ, পাওয়ার বিআই এর মধ্যে কিন্তু কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনক্লুডেড। কিরকম এখনই বুঝতে পারবেন আপনি। ইনসার্টে গিয়ে আমরা যদি কিউএ নামে একটা অপশন আছে, সেটা যদি আমরা এখন ক্লিক করি, এটা সে একটু রেডি হচ্ছে। আপনাকে যে হেল্প করবে, হেল্প করার জন্য তার প্রিপারেশনের দরকার, সে প্রিপারেশনটা নিচ্ছে। এই যে তার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে।
এখন সে বলতেছে যে জি, আমার কাছে প্রশ্ন করো, তুমি কি জানতে চাও। অবশ্যই এই ডেটাবেজের উপরে বেস করে আপনাকে প্রশ্ন করতে হবে। এখানে আছে পপুলেশনের ডেটা, আছে কান্ট্রি, আছে এজ। আপনি যদি বলেন হোয়াট ইজ দ্য সেলস, এটা তো পাগলের কথা হলো। তো আপনি এখানে পাগল হইলে হবে না, আপনাকে রেলিভেন্ট বিষয়ে প্রশ্ন করতে হবে। তা আমরা তো এখন এই ডেটা সম্পর্কিত প্রশ্ন করতেই পারি। আমি তো বলতে পারি যে আমি তো গ্রাফটা রাখতে পারতেছি না, তুমি আমাকে রিজিয়ন অনুসারে পপুলেশনটা দেখাও তো। আচ্ছা, তাহলে এখানে বললেন যে রিজিয়ন ওয়াইজ পপুলেশন বললেও হবে না। কেন হবে না? সে এখানে তো আছে ভ্যালু নামে, তাই না? পপুলেশন তো আমি নামকরণ করি নাই। তো এটা ভ্যালু বললে বেটার হবে। ভ্যালু, রিজিয়ন অনুসারে ভ্যালুটা দেখাও তো। এটা বলার পরে আপনি এখানে এন্টার দিবেন, দেখেন রিজিয়ন অনুসারে এই যে 5টা রিজিয়নের সে কিন্তু ভ্যালুগুলি দেখাই দিল। এখন আপনি যদি এটাকে একটা পছন্দ হলো আপনার যে না ঠিক আছে এটা তো ভালো করছে, এটাকে আপনি কলাম চার্ট করে নিলেন, এই যে কলাম চার্ট করে নিলেন, তাইলে আপনার এটা কিন্তু আপনার একটা ভিজুয়াল হয়ে গেল। এই ভিজুয়ালটা কে বানাই দিল? সে বানাই দিল। আপনি এখন আপনি এটাকে যদি ডেটা লেভেল টেবিল ঠিক করে নেন, তাহলে এটা হয়ে যাচ্ছে, ভিজুয়ালটা হয়ে গেল। আপনি এরকম করে অন্য কিছু আজ করলেন যে আমাকে এজ গ্রুপ অনুসারে দেখা হতো, কান্ট্রি ওয়াইজ দেখা হতো, তাহলে সে কিন্তু এখানে করে দেবে। আপনি পরবর্তীতে ভিজুয়াল গুলা চেঞ্জ করে নেবেন। আপনি মনে করছেন যে আপনার পাই চার্ট ভালো লাগতেছে, এই কলাম চার্ট ভালো লাগতেছে না, আপনার ডোনাট চার্ট ভালো লাগছে, আপনি ডোনাট চার্ট নিয়ে নেন, পাই চার্ট ভালো লাগছে পাই চার্ট। কিন্তু আলটিমেটলি জিনিসটা সে বানাই দিল। এরকম আরো জটিল জটিল ব্যাপার কিন্তু এই কিউএতে প্রশ্ন করলেই সে কিন্তু আপনাকে সাজেস্ট করে। তাহলে সে কি করে পারতেছে? সে, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে পাওয়ার কোয়েরি আছে, ডেটা ম্যানেজমেন্ট গেটওয়ে আছে। গেট মানে ডেটাগুলি এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো। এই যে আমি এখানে সার্ভিসে যে উঠাই ফেললাম, এখন ডেটা তো আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমার তো আজকে যে পপুলেশন, কালকে তো সেই পপুলেশন থাকবে না। তাহলে এখানে আপডেট হবে কিভাবে? এইখানে ডেটা আপডেট করার জন্য এই যে এখানে আমাদের যে ফাইলটা আমরা দেখলাম, এখানে কিন্তু দুটো ফাইল ছিল, একটা হলো ভিউ এর ফাইল, একটা হলো ডেটার ফাইল। ডেটার ফাইলে গিয়ে আমরা যদি এখানে একটু সময় নিচ্ছে, আমরা কানেকশনটা বিল্ড আপ করে দিই। এইখানে একটা গেটওয়ে লাগে। গেটওয়ে মানে হচ্ছে যে ডেটা বেসটা, এখন তো আমাদের ডেটাবেস এক্সেল ফাইল, এটাকে আপনার মেশিনে রেখে আপনি যদি কম্পিউটার বন্ধ করে রেখে দেন তাইলে তো আর হবে না। আপনাকে কোনো সার্ভারে বা 24 ঘন্টা চালু থাকে সেরকম কোনো মেশিনে আপনার ডেটাটাকে বা এক্সেল ফাইলটাকে রাখতে হবে। রেখে সেখানে আপনাকে কাজ করতে হবে বা আপডেট করে সেখানে আপডেট করে দিতে হবে। এর কাজ হলো টাইম টু টাইম আপনি যদি এখানে রিফ্রেশ সেট করে রাখেন, এগুলি মানে পয়সা দিয়ে না কিনলে থাকে না, সেই টাইম টু টাইম কিন্তু সে রিফ্রেশ করবে অটো। ধরেন প্রতিদিন 4 বার করে রিফ্রেশ করো, তাহলে প্রতিদিন 4 বার করে রিফ্রেশ করবে এবং আপনার ডেটা আপডেট হবে। আপনার এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। শুধু একটাই সেটা হলো যে আপনার ওই এক্সেল ফাইলটা কোনো না কোনো সার্ভারে, যেটা 24 ঘন্টা চালু থাকে, সেখানে রাখতে হবে যাতে সে কানেক্ট করতে পারে। এখন সেই সার্ভার থেকে কানেক্ট করবে কি করে? সেখানে একটা গেটওয়ে লাগে, সেই গেটওয়েটা কে বলা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট গেটওয়ে, ডেটা ক্যাটালগ। এই সমস্ত ফিচার কিন্তু খুবই পাওয়ারফুল ফিচার এই পাওয়ার বিআই আছে। এছাড়া পাওয়ার কোয়েরি আছে। পাওয়ার কোয়েরি তো দেখালামই, যেখানে অনেক ডেটা র্যাংলিং এর কাজ করা হয়, ডেটা প্রিপারেশনের কাজ করা হয়। তারপরে পাওয়ার পিভট, যেটা আপনারা দেখলেন যে যেখানে আমরা মডেলিং করি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক স্থাপন করে দিই, সেটা কে আমরা বলছি পাওয়ার পিভট। তারপরে পাওয়ার ভিউ, যেখানে আমরা গ্রাফ চার্ট গুলি আঁকি, আমরা যেখানে আঁকলাম, এই যে এখানে এখানে যে আঁকলাম, এটাকে পাওয়ার ভিউ বলা হচ্ছে। এটা ডেটা ভিউ, এখানে ডেটা গুলি দেখা যায়। আর এটা মডেল ভিউ। তাহলে আমরা এই কম্পোনেন্ট গুলি এখানে পাচ্ছি। তারপরে কি? তারপরে ম্যাপ, ম্যাপটা তো দেখাইলাম যে কিভাবে ম্যাপটা কাজ হচ্ছে। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে এই যে আজ করলাম, কোশ্চেন আজ করলাম, আমার আমার মনের মতো করে সে আমাকে বানাই দিচ্ছে চারটা। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জিনিস, সেটা আছে। তারপরে কি আছে দেখেন, এই পাওয়ার বিআই ডেস্কটপ ইটসেলফ, কত ফ্যাসিলিটি এখানে আছে। তারপরে কি আছে?
তারপরে পাওয়ার বিআই সার্ভিস, এই যে যেটা আমরা এখানে দেখালাম, সার্ভিসটা মধ্যেও কিন্তু আমি এখন অনেক কাজ করতে পারি, এখানেও কিন্তু ডেভেলপমেন্ট করতে পারি যদি আমার আহ, পয়সা দিয়ে কেনা থাকে এটা। তো সেখানে কাজ করতে পারি আমরা। তারপরে কি আছে, তারপরে এটাকে আমরা যদি মোবাইল ধরেন, আমরা এই যে চারটা আঁকলাম, এখন এই যে এটা আঁকলাম, এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা আমি সার্বক্ষণিক মোবাইলে দেখতে চাই। তাহলে মোবাইল ভিউটা কেমন হবে? আমার এইখানে এই ভিউয়ে গিয়ে আমি মোবাইল লেআউট একটা অপশন আছে, মোবাইল লেআউটে গেলে আমি মোবাইলে তো আর সব দেখতে পারবো না, ড্যাশবোর্ডে সব দেখলে তো ঘেঞ্জি হয়ে যাবে। আমি মনে করেন শুধু এই পাই চার্টটা দেখতে যাচ্ছি। পাই চার্টটা আমি যদি এখানে ছেড়ে দিই, তাহলে মোবাইলে ধরেন পাই চার্টটা এভাবে দেখতে পাবো। আর আমরা এই কলাম চার্টটাও দেখতে চাচ্ছি, তাহলে মোবাইল ভিউতে কলাম চার্টটা যখনই আপনি মোবাইলে কানেক্ট করবেন আপনার সার্ভিসকে, মোবাইলের মধ্যে এই দুটো চার্ট দেখতে পাবেন। এবং যখনই ডেটা আপডেট হবে মোবাইলও ডেটা আপডেট, মোবাইল ভিউটা আপনার এরকম হয়ে গেল। সো মোবাইল ভিউ এবং ডেস্কটপ ভিউ দুটোই আপনি এখানে আছে, সেটা আপনারা করতে পারছেন। এক্সেলের সাথে পাওয়ার বিআই এর সম্পর্ক কি? খুবই গভীর গাঢ় প্রাণের সম্পর্ক। কেনই বা সম্পর্ক থাকবে না? কারণ এক্সেল এবং পাওয়ার বিআই দুটোরই ভেন্ডর হচ্ছে মাইক্রোসফট। তো ডেফিনেটলি সম্পর্ক থাকবে। এক্সেল হলো পুরাতন, পাওয়ার বিআই অপেক্ষাকৃত লেটেস্ট। তো মূলত এক্সেলের মধ্যে স্প্রেডশিট থাকে, পিভট টেবিল থাকে, এআই নোটেশন থাকে, সেল ফর্মুলা যেগুলি থাকে। পাওয়ার বিআই এর মধ্যে তো দেখলেনই, রিপোর্ট ভিউ থাকে, কাস্টম ভিজুয়াল থাকে, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড থাকে। কমন যেটা সেটা হলো যে পাওয়ার কোয়েরি, ডেটা মডেল, ড্যাক্স, এগুলি কিন্তু দুই জায়গাতেই আছে, কমন জিনিস এগুলি। আচ্ছা, এখানে এআই ফিচার কি কি আছে? আমি তো একটা দুইটা দেখালাম জাস্ট, কিন্তু এছাড়াও এনএলপি, পুরা একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখানে কিন্তু আছে। কিছুটা তার ধারণা পেয়েছেন, আমি প্রশ্ন করছি, সেই প্রশ্নটা তো বুঝতে হচ্ছে তাকে, যে শো দা রিজন ওয়াইজ ভ্যালু, তো এটার মানে না বুঝলে সে কি করে করতেছে? তার মানে এনএলপি যে আছে বুঝতেই পারতেছেন, আরো জটিল জটিল কাজ আছে এনএলপি। ডিকম্পোজিশন ট্রি আছে, তারপরে অ্যানোমালি ডিটেকশন, সে নিজে নিজেই কোন জায়গাতে প্রবলেম আছে সেটা ডিটেক্ট করে দেয়। তারপরে সেন্টিমেন্ট অ্যানালাইসিস আছে, ফোরকাস্টিং করা যায়। তারপরে কি ইনফ্লুয়েন্স এখান থেকে দেখা যায়, এগুলি সব তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে সে এই জিনিসগুলি করে। আমরা আরেকটা খুব ফ্যান্টাস্টিক জিনিস দেখতে পারি, যে অ্যানালাইজ ডিক্রিজ ইনক্রিজ কিভাবে করে। এই ধরেন, এটা একটু দেখাই, আমাদের আরেকটা ইয়ে আছে সেখানে, জিনিসটা দেখানোর উপযোগী আছে, সেখান থেকে দেখাই। আচ্ছা, এটা হলো ওয়াটারফল চার্ট বলে। ওয়াটারফল চার্টটা হচ্ছে কি, যে কোন বছর ধরেন এটা 2017 সালের প্রথম ফোর্থ কোয়ার্টার, তো 2017 সালের ফোর্থ কোয়ার্টারে 182 কিলো মানে 82,000 ধরেন টাকা সেলস হয়েছে, কথার কথা এই টাকা সেলস হয়েছে। তারপরে আপনি আবার এখানে 2018 সালের ফার্স্ট কোয়ার্টারে গিয়ে দেখলেন, ফোর্থ কোয়ার্টার পরে তো 18 সাল আসবে, 18 সালের ফার্স্ট কোয়ার্টারে গিয়ে দেখলেন 93 কে সেলস হয়েছে। এখানে ছিল 182 কে, এখানে হলো 93 কে। ঘটনা কি? তাইলে কোন প্রোডাক্টে কত টাকা করে সেল কমেছে, এটাতে কতটুকু কমেছে, এটাতে কতটুকু কমেছে, বাড়লে আবার বাড়া দেখাতো, এখানে আনফরচুনেটলি কোনো বাড়া নাই। এটাতে কতটুকু কমেছে, এটাতে কতটুকু কমেছে, এবার এইটাতে মনে হয় আহ অপেক্ষাকৃত একটু বাড়া আছে, 25 মাইনাস নাই। এরপরে আপনার এখানে মানে এই যে 182 থেকে 93 কিভাবে হলো, কোন প্রোডাক্টে কতটুকু কমলো, আপনি ডিটেল দেখতে পাচ্ছেন। আপনি ধরেন এখানে সব থেকে বেশি কমেছে, আপনি সেই প্রোডাক্টের ইনচার্জ যাকে আছে তাকে ফোন করে বললেন এটা কেন হইলো, সে দেখলো। আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, এটা কি এখনো লোড হয়নি মনে হচ্ছে।
এখনো লোড হয়নি। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে যাই, এগুলো পরে আলাপ করবো। কিউএ তো দেখালাম। তারপরে এই যে সেলস ট্রেন্ড অ্যানালাইসিস, মানে ফোরকাস্টিং এবং ট্রেন্ডটা দেখা, এভাবে সেল হলে সেলটা কি বাড়তেছে না কমতেছে, কোন দিকে যাচ্ছে, এগুলি কিন্তু আমরা পাওয়ার বিআই দিয়ে করতে পারি। দেখেন একটা লাইন টেনে দেখেন, ট্রেন্ড লাইন বলে। ট্রেন্ড লাইন টানলে পারে এই যে লাইনটা টেনে দিচ্ছে, এখানে কিন্তু আমরা বুঝতেছি যে সেলসটা আসলে আগে কম ছিল, আস্তে আস্তে ঊর্ধ্বমুখী, এবং এটা কিন্তু ক্রমবর্ধমান। এই লাইনটার দ্বারা, এই লাইনটা কে টেনে দিয়েছে? পাওয়ার বিআই টেনে দিয়েছে। লাইন চার্টে সাধারণত এই ট্রেন্ডটা টানা হয়। ফোরকাস্টিং এভাবে হতে থাকে, তাহলে আগামী 10 মাস কেমন সেলস হবে তার একটা ফোরকাস্ট কিন্তু এখানে করে দেয়। আচ্ছা, এখানে সামহাউ লোড হচ্ছে না, কোনো কারণে আমার মেশিনটা বিজি হয়ে আছে। তো যাই হোক, এরপরে আমরা আর কি করতে পারি দেখেন। আপনার কোহর্ট অ্যানালাইসিস যেটা আছে, যে আপনার বিজনেসে কিভাবে আপনার কোনো একটা কোহর্ট ধরে ধরে এই কোহর্টে আপনার রিটেনশন কিরকম আছে, এখানে যেমন একটা ডামি আমরা ইয়ে করেছি, পাওয়ার বিআই দিয়েই করা হয়েছে, কিন্তু এটা তো ছবি, এটা পাওয়ার বিআই না। একসাথে পাওয়ার বিআই সব লোড করতে গেলে হ্যাং হয়ে যাচ্ছে, যে কারণে এটা ঠিক, পাওয়ার বিআই বা মাইক্রোসফটের প্রোডাক্টে কাজ করতে গেলে একসাথে অনেকগুলি ওপেন করতে গেলে আপনার র্যাম এবং মেশিনের প্রসেসরের একটু বেশি না থাকলে সমস্যা করে। তো এই ডিসেম্বরে আপনার মনে করেন যে বিভিন্ন মাসে, এই 24টা মাসে কেমন আপনার কাস্টমার এসেছে, সো তার একটা পার্সেন্টেজ, যে যারা মনে করেন ডিসেম্বরে যে সমস্ত কাস্টমার গুলি আপনার এখানে নতুন রেজিস্ট্রেশন করেছে, বা নতুন নিউ কাস্টমার ডিসেম্বরে যারা ছিল, তারা জানুয়ারিতে গিয়ে কতটুকু আছে, ফেব্রুয়ারিতে গিয়ে কতটুকু আছে, এরকম করে 24 মাসে কত পার্সেন্ট আছে। আমরা যদি একটু বড় করি, এই যে জানুয়ারিতে সেই ডিসেম্বরে যে কাস্টমার গুলি ছিল তার 35% জানুয়ারিতে রিপিট করেছে। তারপরে ফেব্রুয়ারিতে গিয়ে 33% রিপিট করেছে। তারপরে হঠাৎ করে আবার এই মার্চে গিয়ে 42% রিপিট করেছে। কেন? নিশ্চয়ই কোনো অফার ছিল বা কিছু ছিল। এরকম করতে করতে এই যারা ডিসেম্বরে ঢুকেছিল, যে কোহর্ট ছিল ডিসেম্বরের, সেই কোহর্টে মোটামুটি ভালোই সবই এরা কিন্তু আছে। কেন ডিসেম্বরের কাস্টমার গুলি যাচ্ছে না কেন? ডিসেম্বরে কি ক্যাম্পেইন চালানো হয়েছিল সেটা আমরা বুঝতে পারবো। জানুয়ারিতে যারা ছিল, এখানে দেখেন যেগুলি সাদা হয়ে গেছে সেগুলি কিন্তু খারাপ। যেমন নভেম্বরের যে কাস্টমার ঢুকেছিল, পরের মাসেই কিন্তু মাত্র 17%, তারপরের মাসে 9%, এরকম করে কমতে কমতে 6% আছে। তাহলে এইখানে কেন এরকম হলো? নিশ্চয়ই কোনো ক্যাম্পেইন ছিল না। আমরা এই কোহর্ট অ্যানালাইসিস কিন্তু করতে পারছি। একটা বিজনেসের জন্য কাস্টমার রিটেনশন বা চার্ন, এগুলি অ্যানালাইসিস করা কতটা জরুরি, এটা আপনারা যারা বিজনেসে আছেন তারা বুঝতে পারবেন। তো এই ধরনের অ্যানালাইসিস আমরা এই উইদিন এ ক্লিক, কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা পাওয়ার বিআই দিয়ে করতে পারছি। কম্পিটিটিভ মার্কেট অ্যানালাইসিস এর কথা যদি বলি, এগুলি সব পাওয়ার বিআই থেকেই নেওয়া, কিন্তু আমি ছবি আকারে দেখাচ্ছি। কম্পিটিটিভ মার্কেটিং অ্যানালাইসিস রিপোর্টে দেখেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমার টার্গেট ছিল কতটুকু, এ পর্যন্ত আমি কত পার্সেন্ট আরওআইটা হয়েছে, 12% এ পর্যন্ত হয়েছে। এখন অবশ্য সময় আছে। আমার আরওআই স্টেট, কোন স্টেটে কত রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয়েছে, কোন প্রোডাক্টে কতটুকু রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয়েছে, এইটা দেখেন। 700 টাইমস বেশি বিক্রি হয়েছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এরকম করে সবগুলি প্রোডাক্টের রিটার্ন অন ইনভেস্টমেন্ট আপনাকে দেখাচ্ছে পার্সেন্টেজে। তারপরে টোটাল সেলস, তারপরে এই যে প্রোডাক্টগুলি বিক্রি হয়েছে এটার আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কতগুলি, স্টোর সেলস হয়েছে কতগুলি, আউটলেট সেলস হয়েছে কতগুলি, এগুলি আপনি দেখতে, এখানে আমরা বলতেছি কম্পিটিটিভ মার্কেট অ্যানালাইসিস। আপনার ড্যাশবোর্ড ফর রিটেল সেক্টর, রিটেল সেক্টরের জন্য একটা ডামি ড্যাশবোর্ড এখানে দেখানো হয়েছে, যে দেখেন রিটেল সেক্টরে কতগুলি অর্ডার রিসিভ করা হয়েছে, কতগুলি সেলস করা হয়েছে, কত কোয়ান্টিটি সেলস করা হয়েছে। কস্টটা আনফরচুনেটলি এখানে নাই, ডেটাটাই নাই আসলে, হয়তো দেখানো হয়নি। তারপরে প্রফিট কতটুকু হয়েছে, তারপরে আহ অগাস্টে কতটুকু সেল হয়েছে, কোন মাসে কতটুকু সেল হয়েছে, তারপরে মান্থলি পারফরমেন্স কেমন,
5টা টপ প্রোডাক্ট যেগুলি সব থেকে বেশি বিক্রি হয়েছে, সেলস বাই টেন্ডার টাইপ, তারপরে টপ 5 আইটেমস বাই সেল, বিভিন্ন ভাবে আপনি, এটা তো শেষ না, এটা তো কেবল শুরু। এরকম আপনি আহ, বিভিন্ন ভাবে আপনার ডেটাটাকে কিন্তু উপস্থাপন করতে পারতেছেন উইদিন এ ক্লিক, যেটার জন্য আপনার কোনো কোডিং করা লাগতেছে না, ঘন্টার পর ঘন্টার আপনার সময় ব্যয় করা লাগছে না, শুধু এক্সপার্টিস থাকা লাগতেছে পাওয়ার বিআই, যে কিভাবে আপনি কোন কোন সময় কখন ড্র্যাগ করবেন, কোনটা কোন সময় কোনটা রিলেশনশিপ করবেন, এবং কোন সময় কোন গ্রাফটা আঁকবেন। এখানে গ্রাফের একটা ভালো ধারণা থাকা লাগবে, যে কলাম চার্ট দিয়ে কি, ক্লাস্টার্ড কলাম চার্ট কি, স্ট্যাক কলাম চার্ট কি, ডোনাট চার্ট কি, এই যে গ্রাফগুলি আমরা এখানে বলছি, এগুলি সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। এগুলি তো কোনো টেকনিক্যাল বিষয় না, এগুলি হলো আপনার স্ট্যাটিস্টিক্যাল বিষয় বা ম্যাথামেটিক্যাল বিষয় বলা যেতে পারে। তো সেই জন্যই পাওয়ার বিআইটা এত পপুলার হচ্ছে, যে আমার নন টেক মানুষজন খুব সুন্দর মতো এগুলি শিখতে পারছে। ড্যাশবোর্ড ফর হেলথ কেয়ার, হেলথ কেয়ারের বিজনেসের জন্য, হেলথ কেয়ার রিলেটেড আপনি বিভিন্ন, কতটা বেড আছে, কতটা পেশেন্ট এই মুহূর্তে আছে, পেশেন্ট আপনি বেড ওয়াইজ কোন বেডে কতগুলি পেশেন্ট আছে, ডিসচার্জ হয়েছে কোথায় কতগুলি, কোন আউটলেট থেকে কত টাকা এসেছে, এটা তো একটা অ্যাসপেক্টে। ফিনান্সিয়াল অ্যাসপেক্টে আরেকটা ড্যাশবোর্ড হতে পারে। তারপরে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য ড্যাশবোর্ড হতে পারে, যে কোন প্রোডাক্ট কতগুলি, কতটা প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচার করা হয়, ক্যাটাগরি কতগুলা, রিপেয়ার কস্ট কত, তারপরে কস্ট বাই প্রোডাক্ট, কস্ট বাই সাব ক্যাটাগরি, ডেপ্লয়মেন্ট ডেজ এন্ড প্রোডাক্ট, তারপরে এই বিভিন্ন ভাবে আর কি, এগুলি আপনারা বুঝতেই পারছেন যে এক একটা গ্রাফের এক একটা মানে আছে। আমার ডেটাবেসের উপরে কেন্দ্র করে, ডেটার উপরে কেন্দ্র করে বিভিন্ন টাইপের আমরা ড্যাশবোর্ড বানাতে পারি। তাহলে আমরা এখন শেষ বেলায় এসে কি দেখলাম, আমরা যদি একটু সামারাইজ করি, যে হিউজ ডেটা আমরা বিভিন্ন জায়গা থেকে, নট দ্যাট যে আপনাকে এক্সেল থেকে নিতে হবে, এক্সেল থেকে হইতে পারে, এসকিউএল সার্ভার থেকে হতে পারে, ওরাকল থেকে হইতে পারে, সিএসভি ফাইল থেকে হতে পারে, আপনি নিয়ে আসছেন কোথায়, পাওয়ার বিআই। পাওয়ার বিআই এনে সেটাকে কি করছেন, আগে প্রসেসিং করতেছেন ইটিএল টুলস এর মাধ্যমে। ইটিএল টুলস কোথায় পাবেন, পাওয়ার বিআই এর ইনবিল্ট আছে। তারপরে কি করতেছেন, ওয়্যার হাউস করতেছেন। ওয়্যার হাউস কোথায় পাবেন, কোথাও যাওয়া লাগবে না, পাওয়ার বিআই এর মধ্যেই ওয়্যার হাউস আছে। ওয়্যার হাউজিং করে ডেটা চলে আসলো, এবার আপনি কি করতেছেন, আপনি পাওয়ার ভিউতে চলে গেলেন। পাওয়ার ভিউতে চলে গেলে আপনার ডান পাশে ডেটা সাজানো আছে, আর ডেটার মধ্যে রিলেশন বিল্ড আপ করবেন, কোনো কঠিন কাজ না, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ডেটার সাথে এই কলাম দিয়ে রিলেশন আছে, রিলেশন করে দিলেন। তারপরে আপনি পাওয়ার ভিউতে গিয়ে আপনি যদি গ্রাফ চার্ট আঁকতে জানেন, তাহলে আপনি কোনোটা কলাম চার্ট, কোনোটা হচ্ছে পাই চার্ট, কোনোটা হচ্ছে এরকম ডোনাট চার্ট, ওয়াটার ফল চার্ট, এরকম আপনি বিভিন্ন চার্ট করলেন, ড্যাশবোর্ড করলেন, করে আপনি স্যাটিসফাইড, আপনি সব আপনার ইনফরমেশন বা এগুলি করতে পারলেন। এবার আপনার যদি লাইসেন্স কেনা থাকে বা আপনার ফ্রি লাইসেন্স যদি থাকে, আপনি পাবলিশ করে দিলেন কোথায়, মাইক্রোসফট সার্ভিসে। ওটা আবার বিভিন্ন জনকে শেয়ার করে দিলেন, বিভিন্ন জন আপনার এই রিপোর্টটা দেখছে, যাকে যাকে আপনার শেয়ার করার দরকার, তাকে তাকে আপনি শেয়ার করবেন। তাহলে টোটাল ফ্লোটা আপনাকে কিন্তু শিখতে আপনার খুব বেশি টেকনিক্যাল নলেজ থাকা লাগবে না। এইভাবে আপনি কিন্তু ফ্যান্টাস্টিক ড্যাশবোর্ড, সব থেকে বহুল ব্যবহৃত আপনার বিআই টুলস বলে এটাকে, বিজনেস অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি এই কাজগুলি করতে পারবেন। তো আশা করি আজকে আপনাদের কে পাওয়ার বিআই সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। এবং এটা তো ট্রু যে আসলে এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টায় তো আর পাওয়ার বিআই শেখানো সম্ভব না। তারপরেও আমি চেষ্টা করেছি যে পাওয়ার বিআই সম্পর্কে একটা ধারণা দিতে, এক, আর দুই হলো পাওয়ার বিআই বিজনেসের জন্য কতটুকু উপকারী। দিন শেষে পাওয়ার বিআই দিয়ে আপনি আপনার বিজনেস যেখানে ছিল জিরো ইনসাইট বের হচ্ছিল, আপনার বিজনেসে কিছুই আপনি বুঝতেছেন না, কোথায় লাভ কোথায় লস কোন প্রোডাক্টে, কিছুই আপনি বুঝতেছেন না, এক্সেল দিয়ে হয়তো ট্রাই করছেন, কিন্তু সেটা তো ডাইনামিক না। ডাইনামিক না বলতে আমি বলছি যে সেটা তো আপনি কোথাও হোস্ট করতে পারতেছেন না, এই ছবি আকারে বারবার এক্সেল ফাইলটা পাঠাতে হচ্ছে। ভাইরাস পাওয়ার বিআই আপনি একবার করে রাখলেন, একবার করে আপনি হোস্ট করে রাখলেন, চ্যানেলটা দাঁড় করে রাখলেন, এবার বছরের পর বছর আপনি ডেটা এন্ট্রি করতে থাকেন এক্সেলে, আর অটোমেটিক্যালি সেই আপনার সার্ভিসে গিয়ে সেটা শো হতে থাকে। তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন, এবং আমি আশা করব আপনারা সবাই আসেন। এখন সময় এসেছে, আর সেই দিন নাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছাড়া এগুলি শেখা যাবে না, সেই দিন নাই, সবাই এগুলি শিখতে পারবেন। বিদেশে আপনারা জানেন
প্রচুর চাহিদা হচ্ছে এই পাওয়ার বিআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। কেন? এবং প্রত্যেকটা কর্পোরেট কোম্পানিতে আমার জানা মতে যেরকম করে সেলস এক্সিকিউটিভ থাকে, যেরকম করে অ্যাকাউন্টস অফিসার থাকে, সেরকম করে কিন্তু ডেটা অ্যানালিস্ট থাকে বিদেশের কোম্পানিগুলি। তো আমরা তো সবসময় পিছাই থাকি। তারপরেও আমাদের দেশেও কিন্তু এখন মানুষ সজাগ হচ্ছে। মানুষ কিন্তু, আমি নিজেও যে কনসালটেন্সি করছি, ডেটা সায়েন্স কনসালটেন্সি করছি যেখানে, সেখানে কিন্তু তার আগে এই পাওয়ার বিআই এর বিষয়টা ওইভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল না। তারা ওই ম্যানুয়াল পদ্ধতিতে বা আগের পদ্ধতিতে হয়তো ডেটাবেস থেকে রিপোর্টটা নিয়ে এক্সেলে বানায়, তারপরে এক্সেলটা তো আর আপনার ডাইনামিক না। এক্সেলে বানাইলে সেই এক্সেল এসকিউএল সার্ভারে ডেটা আপডেট হচ্ছে, এক্সেলের সাথে সম্পর্ক নাই। এক্সেলটা বসকে দিচ্ছে, ততদিনে 2-3 দিন পার হয়ে যাচ্ছে। ডেটা কিন্তু আবার এক্সেলে যে দিল এটা ম্যানুপুলেট হইলো কিনা সেটাও বস বুঝতে পারতেছিল না। এখন যেটা করা হচ্ছে যে পাওয়ার বিআই দিয়ে আমরা একটা রিপোর্ট বানায় সেটা পাবলিশ করে দিচ্ছি, এখনকার ডেটা এখনই বস দেখতেছে। আশা করি পাওয়ার বিআই সম্পর্কে আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন। আপাতত সকলকে ধন্যবাদ। যদি আহ, আমরা এই পর্যায়ের এটা শেষ করতে চাচ্ছি, পরবর্তী পর্যায়ে আমাদের কিউএ থাকবে, আমরা সেটা শুরু করবো ইনশাল্লাহ। ইন্টারেক্টিভ থেকে আহ, আছেন নিশ্চয়? আপনি যদি একটু মডারেট করেন ভালো হতো। হ্যালো। স্যার চ্যাটে একটা কোয়েশ্চেন আসছে, আমি এটা একটু যদি পড়ে শুনি আপনাকে। স্যার, ক্যান উই ডাউনলোড অর কপি দ্য ফিগার্স অফ পাওয়ার বিআই অ্যান্ড পেস্ট ইন এমএস ওয়ার্ড উইথ ফ্রি অফ কস্ট? পাওয়ার বিআই থেকে ছবি আকারে আপনি স্ক্রিনশট আকারে তো নিতে পারবেনই, কোনো সমস্যা নাই। নিতে পারবেন এবং এমএস ওয়ার্ডে আপনি পেস্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওটা ডাইনামিক হবে না। জি। নেক্সট কোশ্চেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখে জানাতে পারেন, বা চাইলে হ্যান্ড রেজ করে আনমিউট করেও আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, আমি মোহাম্মদ সোহেল রানা বলতেছিলাম গাজীপুর থেকে। রাইট, বলেন প্লিজ। স্যার, আমি এই যে পাওয়ার বিআই সার্ভিস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে আমার পাওয়ার বিআই একটা রিপোর্ট ডেভেলপ করা হলো বা কোনো প্রজেক্ট তৈরি করা হলো বা ড্যাশবোর্ড তৈরি করা হলো। এখন এটা যে আমার হাই লেভেল অথরিটি বা ম্যানেজমেন্টের লোক দেখবে, তাদের ওখানে যদি পাওয়ার বিআই ইনস্টল না করা থাকে, পাওয়ার বিআই সার্ভিসটা না থাকে, তাহলে তারা কি দেখতে পাবে বা ওটার দেখার ওয়েটা কি, ফাইন। রিপোর্টটা দেখ? জি, বলি। তাদের ওখানে পাওয়ার বিআই ইনস্টল করা থাকা লাগবে না, কারণ ওয়েবে কোনো কিছু দেখলে তো ইনস্টলের প্রয়োজন হয় না, তাই না? জি যেটা স্যার। লাগবে, যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি যদি পাবলিশ করেন তাহলে আপনার একটা লাইসেন্স লাগবে পাওয়ার বিআই, তাই না? জি এটা স্যার। ফ্রি হইতে পারে, ফ্রি বেশি দিন থাকে না, আবার রিনিউ করে নিতে হয়, বা আপনাকে পয়সা দিয়ে কিনে একটা লাইসেন্স থাকা লাগবে। তো আপনি যেমন আমি এখানে যে করলাম একটু আগে দেখলেন, সেটাকে আপনার বসকে দেখাইতে হলে বসেরও লাইসেন্স থাকতে হবে। আহ, এটা হলো আপনার মানে সরল পদ্ধতি, মানে এটাই সহজ হিসাব, যে আপনারও লাইসেন্স থাকতে হবে, বসেরও লাইসেন্স থাকতে হবে। এখন মনে করেন যে বসের লাইসেন্স থাকতে গেলে তো দুটো লাইসেন্স কিনতে হচ্ছে, তাই টাকা বেশি লাগতেছে। আপনার একটা দাম, বসের একটা আমরা করি কি, বা সাধারণত কি করা হয়, যে আমি যে লাইসেন্সটার মাধ্যমে আমি যে ঢুকলাম, ওই যে পাওয়ার বিআই সার্ভিসে ঢুকলাম, সেটা হয়তো আমার যেহেতু বস, তাকেও দিয়ে দিলাম, তিনিও ঢুকলেন, তাহলে একই লাইসেন্স আমিও ইউজ করছি, উনিও ইউজ করছেন। ওনার যখন রিপোর্ট দেখার দরকার হবে, উনি পাওয়ার বিআই ঢুকে উনি ওই রিপোর্টটা দেখে নিচ্ছেন। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা। আরেকটা পদ্ধতি হলো যে রিপোর্টকে যদি আমি পাবলিক করে দিতে পারি, যে ওই যে লিঙ্ক যেটা আর কি বানাইলাম, লিঙ্ক করে যদি দিতে পারি, তাহলে, আচ্ছা এটা আরেকবার শেয়ার দিয়ে আমি এই জিনিসটা একটু দেখালেও মনে হয় ভালো হয়। আমরা এই যে একটু আগে যে করলাম জিনিসগুলি, দেখেন এইখানে আমরা এই যে ফাইল তৈরি করে আমি একটা এখান থেকে এই যে লিঙ্কটা তৈরি করলাম পাবলিক,
এটা কপি করে আমি যদি যাকে দিই, আপনাকে দিই বা আমেরিকার কোনো সিটিজেনকে দিই, সবাই কিন্তু এখন দেখতে পারবে, এরকম জাস্ট ব্রাউজারে দিবে আর দেখবে। কোনোই আপনার থাকার দরকার নাই, কোনোই লাইসেন্স থাকার দরকার নাই তার। কিন্তু এটা একটু রিস্কি। রিস্কি কেন? তাকে বলতে হবে ভাই তুমি আর কাউকে শেয়ার করো না কিন্তু এই লিঙ্কটা, কারণ এটা তো লাইসেন্স। তো আপনার বস তো নিশ্চয়ই কাউকে শেয়ার করবে না, আপনার বস তো আপনার থেকেও বেশি সিকিউরিটি মেনটেন করবে। সো এভাবেও আপনি শেয়ার করতে পারেন, সেক্ষেত্রেও আপনার বসের লাইসেন্স থাকা লাগবে না। কিন্তু একটা লাইসেন্স অ্যাটলিস্ট ফ্রি হোক বা কেনা হোক থাকা লাগবেই। আমি মনে হয় বুঝাইতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ, অনেক সুন্দর বলছেন স্যার। এটা কি তখন এই যে আমি যে লিঙ্ক শেয়ার করবে, এটা তো তখন ডাইনামিক হবে না নাকি? ডাইনামিক হবে, 100% ডাইনামিক হবে। এই যে এটা যে লিঙ্ক শেয়ারটা করবো, এটাও ডাইনামিকলি আমার আউটপুটটা দিবে? জি, এটাও ডাইনামিক্যালি দিবে, কোনো সমস্যা নাই। আপনার ওখানে যদি যখন চেঞ্জ হয়ে যাবে, ওখানে কিছু চেঞ্জ হয়ে গেলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ডাইনামিক এটা। ওকে স্যার, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। ওয়েলকাম। আর কেউ যদি কিছু জিজ্ঞেস করেন স্যার আসসালামু বলেন আলাইকুম। প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, এখানে যা দেখাইলেন আমার কাছে ম্যাক্সিমামই শুধু পাওয়ার বিআই এর কাজ মনে হলো। মানে এটার সাথে অবশ্যই ডাটা অ্যানালাইজড হইতে গেলে পাওয়ার বিআই এক্সপার্ট হওয়াটা জরুরি। মানে এর সাথে ডাটা, আমি এই পাওয়ার বিআই মানে এখানে যা যা আহ, শেখানো হবে, এইটা শেখার পরে কি আমি কোথাও ডাটা অ্যানালাইস্ট হিসাবে ইন্টার্নশিপ কিংবা জব করার সুযোগ পাবো? এইরকমটা কি গড়ে দেওয়া হবে এরকম একটু? আচ্ছা, এখানে তো কোর্স টু কোর্স ভ্যারি করে। হ্যাঁ, প্রথম কথা হলো যে অনেকে আছে না যে আমি শুধু পাওয়ার বিআইটা শিখতে চাই, আমি পাওয়ার বিআই শিখে আমার নিজের কোম্পানিতে হোক, বা আগে আমি পাওয়ার বিআই শিখি তো পরে ডেটা সায়েন্স মেশিন লার্নিং ওগুলি আবার পরে শিখবো, এরকম কেউ কেউ চিন্তা করে। পাওয়ার বিআই পার্টটা আপনি এই ইন্টারেক্টিভ কেয়ারসে অনেক ধরনের কোর্স আছে। যারা শুধু পাওয়ার বিআই শিখতে, নিশ্চয়ই এটার মূল্যও কম হবে, যেহেতু শুধু পাওয়ার বিআই, ক্লাসও কম হবে। আপনি অল্প পয়সায় অল্প সময়ে আপনি পাওয়ার বিআইটা শিখতে পারবেন। আচ্ছা, আপনি আপনি যেটা বললেন যে এটাতে তো আমার পুরা ডেটা সায়েন্স শেখা হচ্ছে না, পাওয়ার বিআই এর একটা পার্ট শেখা হইলো, কিন্তু আমার এসকিউএল শেখা হইলো না। যদি কখনো এসকিউএল এ কাজ করতে হয়, কিংবা পাওয়ার বিআই কিন্তু প্রেডিক্টিভ অ্যানালাইসিস অত ভালো করা যায় না। প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে গেলে আপনাকে মেশিন লার্নিং শিখতে হবে, ডেটা সায়েন্স সেটাও যদি করতে হয় ফাইন, সেটার জন্য যে কোর্স আছে আমাদের মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ক্যারিয়ার পাথ আছে ইন্টারেক্টিভ কেয়ারসে, সেটাতে আপনাকে ভর্তি হবে। সেটা এই পাওয়ার বিআই মনে করেন মাত্র 8টা ক্লাস থাকবে, আর সেটাতে মনে করেন 60টা ক্লাস থাকবে। 60টা ক্লাস আর 8টা ক্লাস কি সমান হবে? অবশ্যই না। তারপরে আপনি যদি মনে করেন যে না আমি মেশিন লার্নিং এর দিকে যাব না, আমি ডেটা অ্যানালিটিক্স পাওয়ার বিআই দিয়ে শুধু না, পাওয়ার বিআই এর পাশাপাশি আমি আর দিয়ে শিখবো, আমি এসকিউএল শিখবো, আমি প্যাকেজ আকারে আমি 4-5টা জিনিস শিখবো, সেটার জন্য আরেকটা আছে ডেটা অ্যানালিটিক্স। সেখানেও আপনার প্রায় 40টা ক্লাস আছে ইন্টারেক্টিভ কেয়ারসে। এখন ডিপেন্ড করতেছে আপনার ডিসিশনের উপরে, আপনি কোন জিনিসটা শিখতে চান। মানে কাইন্ড অফ এরকম ভাবে চিন্তা করেন যে অনেকগুলি খাবার সামনে আছে আপনার, আপনি যেটা খেতে চান, এই আর কি। আশা করি বুঝাইতে পেরেছি। ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, চ্যাটে আরেকটা কোয়েশ্চেন আসছে যে ইজ দেয়ার এনি ডেডিকেটেড সাপ্লাই চেইন টুল ইন পাওয়ার বিআই দ্যাট আ সাপ্লাই চেইন ম্যানেজার ক্যান ইউজ? না, সাপ্লাই চেন টুলস বলে স্পেশাল কোনো কিছু ওইভাবে নাই। প্রত্যেকটা সেক্টরেরই কাজ এখানে আমরা করতে পারি। আমরা তো ডেটাগুলি কিসের সেটার উপরে ডিপেন্ড করতেছে। যদি ডেটাগুলি সাপ্লাই চেইনের হয়, তাহলে আমরা সাপ্লাই চেইন রিলেটেড ড্যাশবোর্ড, সাপ্লাই চেইন রিলেটেড টার্মস এন্ড কন্ডিশন গুলি করব। ডেটাগুলি যদি হসপিটালের হয়, তাহলে হসপিটাল রিলেটেড ড্যাশবোর্ড করব। এরকমই আর কি, এটা ডোমেন নির্ভর করতেছে আপনার বেসড অন ডেটার উপরে। আর কোনো প্রশ্ন? স্যার, আপাতত আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। তারপরে এখনো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আপনারা কোয়েশ্চেন করতে করতে আমরা একটু আমাদের ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পাওয়ার বিআই ক্যারিয়ার পাথ ব্যাচ 3 আসতেছে সামনে। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, চ্যাটে লিংক দেওয়া আছে, যে কোনো সময় ওয়েবসাইটে যেয়ে দেখতে পারেন। আমাদের লাইভ ক্লাসগুলো জানুয়ারি মাসে শুরু হচ্ছে। সো
যদি কোনো কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড, ক্যারিয়ার পাথ রিলেটেড, যে কোনো সময় ইন্টারেক্টিভ ক্যাটসের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। স্যার আমরা আজকের যেহেতু প্রায় 1.5 ঘন্টার মতন আজকের ওয়েবিনারটা হলো, আমরা লাস্ট একটা কোয়েশ্চেন নিব। চ্যাটে কোয়েশ্চেনটা পেয়েছি। শাহরিয়ার ভাই জানতে চাচ্ছেন, স্যার রিসার্চ পেপারে পাওয়ার বিআই এর ম্যাপ ও চার্ট গুলো কি লাইসেন্স ছাড়া ইউজ করতে পারবো কিনা? আপনি যদি স্ক্রিনশট নেন, এটাতে তো কোনো লাইসেন্স টাইসেন্স লাগবে না, স্ক্রিনশট তো আপনি পারবেনই, কোনো সমস্যা নাই। লাইসেন্স কেন লাগে? লাইসেন্স লাগে আপনাকে ডাইনামিক্যালি রিপোর্ট গুলি দেখতে। সো আপনি যেমন ধরেন আপনার ডেটা চেঞ্জ হচ্ছে, আপনিও সেই চেঞ্জ ডেটাতে নতুন করে আপনার ড্যাশবোর্ড তো যেমন একই রকম থাকবে না, সেটার জন্য আপনাকে লাইসেন্স লাগবে, এবং সেই আপনার লাইভ ডেটা দেখার জন্য লাইসেন্স লাগবে। কিন্তু আপনি আপনি পাওয়ার বিআই দিয়ে যে কোনো রকমের ড্যাশবোর্ড তৈরি করে সেটার স্ক্রিনশট নিয়ে আপনি রিসার্চ পেপারে নিচ্ছেন, পিডিএফ বানাচ্ছেন, এতে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, জি প্লিজ। আমার নাম হচ্ছে ফারজানা। আমি অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করছি বিগত 6 বছর। আমি ইন্টারেস্টেড 3টা স্কিল নিয়ে। একটা হচ্ছে আমার ডেটা নলেজ, পাওয়ার বিআই অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। আমার অ্যাম্বিশন হচ্ছে যে বর্তমানে যেহেতু আমি জব ক্যারিয়ারে আছি, আমি হেড অফ অ্যাডমিনিস্ট্রেশনে নিজেকে আরো ইমপ্রুভ করতে চাই, এবং পাশাপাশি অনলাইনে বিজনেসে আমি আমার নিজেকে স্টাবলিশ করতে চাই। এই ক্ষেত্রে এই 3টা কোর্স আমি কোনটা স্টেপ বাই স্টেপ সাজালে আমার জন্য বেটার হবে, একটু যদি সাজেশন করতেন স্যার। আপনি বললেন একটা হচ্ছে পাওয়ার বিআই হতে চান, একটা ডেটা অ্যানালাইসিস বা অ্যানালিটিক্স, আর একটা মনে হয় ডিজিটাল মার্কেটিং, রাইট? আমি কি ঠিক বলেছি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো তিনটা তো আসলে দুটো একই জিনিস। ডেটা অ্যানালাইসিস বা পাওয়ার বিআই একই জিনিস। আপনি মানে ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার বিআই একটা টুলস, ডেটা অ্যানালিটিক্স একটা সাবজেক্ট। সো ডেটা অ্যানালিটিক্স করবেন কি দিয়ে? পাইথন দিয়ে করবেন, না পাওয়ার বিআই দিয়ে করবেন, না ট্যাবলো দিয়ে করবেন, এটা আপনার ডিসিশন। সো পাওয়ার বিআই শেখা মানে ডেটা অ্যানালিটিক্স শেখা, এটা একসাথে একটা আরেকটার পরিপূরক বলতে পারেন, বা একটা সাবজেক্ট একটা টুলস। এখন হলো ডিজিটাল মার্কেটিং, এটা ভিন্ন জিনিস। ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে আপনি, এটা একটু ভিন্ন জিনিস, যে আপনি ডিজিটালি কিভাবে, এখন তো মার্কেটের দুনিয়ায় আর এই আগের মতো মার্কেটিং নাই, যে ওই মার্কেট এই বাজারে বাজারে বড় বড় বিলবোর্ড টাঙানো হবে, মানুষকে লিফলেট দিতে হবে, ইভেন টিভি অ্যাডও কিন্তু এখন আর ওইভাবে মূল্য হচ্ছে না। এখনকার মার্কেটিং মানে মানুষ বেশি যেখানে থাকে সেখানেই তো মার্কেটিং করতে হবে, তাই না? আপনার মানুষ দেখে না টিভি, আপনি সেখানে টাকা খরচ করে অ্যাড খরচ করতেছেন। মানুষের ওই আকাশের দিকে তাকিয়ে বিলবোর্ড দেখার সময় আছে নাকি? মানুষ সবসময় মোবাইল নিয়ে এখন পাগল, রাস্তাঘাটে হাঁটে সবসময় ফেসবুক। তাইলে মার্কেটিংটা করতে হবে আপনাকে ফেসবুকে, যেখানে মানুষের ভিড় থাকে। এখন এই ফেসবুকে মার্কেটিং করবেন, ইউটিউবে মার্কেটিং করবেন, এইগুলি এখন করবেন কিভাবে ওইটা তো জানতে হবে। যে কেউ কি এসে আমি একটা ফেসবুকে মার্কেটিং করতে পারবো? পারবো না। এই ওয়েটা জানাটাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখলে আপনি নিজেই কিন্তু আপনার প্রোডাক্টকে, আপনার একে, এখন সেটা একটা, সেটার সাথে পাওয়ার বিআই বা ডেটা অ্যানালিটিক্স এর কোনো ক্লাস নাই, সেটা একটা জিনিস, এটা একটা জিনিস। আপনি যদি দুটোই শিখেন তাহলে আরো ভালো হয়। আমার মনে হয় যে ডেটা অ্যানালিটিক্স আগে শেখার পরে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে এটা বেটার হবে, কারণ আপনি তখন ডেটা সম্পর্কে আপনার ধারণা হবে, আহ, সেই ডেটা অ্যানালাইসিস করে সেই আউটপুট গুলি আপনি মার্কেটিং করতে পারবেন। আশা স্যার, করি বুঝাইতে পেরেছি। সেক্ষেত্রে কি আমি পাওয়ার বিআই করে ডিজিটাল মার্কেটিংটা করব, না ডিজিটাল মার্কেটিংটা করে পাওয়ার বিআইটা আমি শিখলে বেটার? দুটোই করতে পারেন, এটা এখানে কোনো কনফ্লিক্ট নাই, বুঝছেন? একটার সাথে আরেকটার কোনো ইয়ে নাই যে এটার উপর ডিপেন্ড করে ওটা হচ্ছে, এরকম কিছু না। আপনি ডিজিটাল মার্কেটিং এক জিনিস, সেখানে আপনি কি করে মার্কেটিং করবেন ডিজিটালি সেগুলি শিখবেন, আর পাওয়ার বিআই কি করে ডেটা অ্যানালাইসিস করবেন সেগুলি। সো আপনার কোনো সমস্যা নাই, যে কোনোটা একটা আপনি আগে পরে করতে পারেন, অসুবিধা নাই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন জামিল আছেন আপনি? বলছিলাম স্যার। জি স্যার, হ্যাঁ, ভালো বুঝতে আছেন পেরেছি। স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে এখানে দেখে ভালো লাগছে, বলেন। স্যার আমি আমি আজকে থেকে মানে অপেক্ষা করছিলাম আপনার ক্লাসটা করার জন্য। পাশাপাশি আমার একটা ক্লাস চলতেছে, তো এই জন্য বেশি আচ্ছা, মনোযোগ দিতে পারছিলাম না। তবে আমি ওই ক্লাসের রেকর্ডটা কি পেতে পারবো কিনা, এটার একটা উম, এই এটা ক্লাস। ওই যে ইন্টারেক্টিভ কেয়ারস এর ভাই বলেন। আচ্ছা,
পাওয়ার তো কথা, এখানে অ্যান্সার দিয়েছে। আচ্ছা, বলেন না please। এখন আমাদেরকে কিভাবে দিবেন, মানে আমাদের মেইল করবে বা এরকম কোনো? স্যার আমি একটু বলে দিই, সেটা হচ্ছে রেকর্ডিংটা আপনারা তো ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে গেলে পাবেন আগামীকাল, বা এর বাইরেও আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমরা দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যারের ক্লাসটা কবে থেকে শুরু হবে স্যার? পাওয়ার বিআই এর ক্লাসটা আমার শুরু হবে এটা জানুয়ারির শেষের দিকে, যেটা আর কি শুধু পাওয়ার বিআই, শুধুমাত্র পাওয়ার বিআই। হ্যাঁ, আচ্ছা জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের দিকে। আর ডেটা সায়েন্সের ক্লাসটা শুরু হবে জানুয়ারির প্রথম থেকেই। স্যার, ওই ডেটা সায়েন্সে কি সেই পাইথন এবং মেশিন লার্নিং সহ কি পুরো কোর্সটা কি আছে না পার্ট হ্যাঁ, আছে? এখানে আপনার প্রায় 60টা ক্লাস আছে। এখানে আপনার ডেটা সায়েন্সের ক্ষেত্রে ডেটা সায়েন্স মেশিন লার্নিং একসাথে ক্যারিয়ার পাথ বলা হচ্ছে। এখানে শুরুতে থাকবে আপনার পাইথন, তারপরে এসকিউএল এর উপরে 8টা ক্লাস থাকবে, আহ, তারপরে পরিসংখ্যানের উপরে 6টা ক্লাস থাকবে, তারপরে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনের উপরে এরকম 6টা ক্লাস থাকবে, তারপরে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এগুলির উপরে প্রায় 12-13টা ক্লাস থাকবে, এনসেম্বল লার্নিং থাকবে, ডিপ লার্নিং থাকবে, তারপরে হচ্ছে আপনার এমএলঅপস থাকবে। মোট 60টা ক্লাস এখানে ইন ডিটেলস একেবারে শুরু থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবই থাকবে। স্যার, ডিপ লার্নিং কি এখানে অ্যাড করছেন নাকি স্যার? নতুন করে কিছু অ্যাড করছেন ডিপ লার্নিংটা? হ্যাঁ, না ডিপ আগে? লার্নিং না, অ্যাড করা বলতে এখানে তো আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ারস এর এটা কিন্তু নতুন এই আচ্ছা, আচ্ছা, ডেটা সায়েন্স এবং এটা এখানে পুরো জিনিসটাই আমি একা নিব না। এখানে 3জন আমরা ফ্যাকাল্টি আছি। একজন আচ্ছা, আছেন উনি ডিপ লার্নিং এমএলঅপস নিবেন, একজন আছেন এসকিউএল এবং পরিসংখ্যান নিবেন। আমি মূলত মেশিন লার্নিং এর পার্টটা নিব, এই বিশেষ করে সুপারভাইজ লার্নিং এবং ডেটা ভিজুয়ালাইজেশনের পার্টটা আমি নিব। পাইথনটা তিনজন। আপনি দিবেন? পাইথনটা, পাইথন সহ? পাইথনটা আরেকজন নিবে। আচ্ছা স্যার, পাওয়ার বিআইটাতে কয়টা ক্লাস স্যার? পাওয়ার বিআই এটা খুব সিম্পলি আমরা 8টা ক্লাসের মধ্যেই পাওয়ার বিআই, এটা আচ্ছা, শুধু পাওয়ার বিআই শিখতে পারবেন। উইকলি স্যার কয়টা স্যার উইকলিতে? উইকলি 2টো করে প্ল্যান করা হচ্ছে, আচ্ছা, আচ্ছা স্যার, এক মাসেই শুক্রবার আর শেষ হয়ে যাবে। মঙ্গলবারটা স্যার আমার অন্য ক্লাস আছে, তো এটা ছাড়া কি কোনো টাইম আছে স্যার? এটা এখনো টাইম ফিক্স করা হয়নি, এটা আহ, এটা আচ্ছা, মানে ঠিক আছে, শুক্রবার আর ফিক্স করা যাবে না। মঙ্গলবারের জন্য কনফ্লিক্ট যে একটা আমি ওনাদেরকে একটু বলবো আর কি। তো স্যার, আপনার ক্লাসটা করার জন্য আমি খুব আগ্রহী আছি স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার, দেখা হবে স্যার। জি, সালাম স্যার। ওকে, থ্যাংক ইউ, আসসালাম। সো স্যার শেষ চ্যাটে করেন নাকি? আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছিলাম, এটা নিয়ে নিই তাহলে, যে হ্যাঁ, এক্সেলে বলেন। এখন অনেক কিছু করা যায়, বাট পাওয়ার বিআই এর সাথে তফাৎটা কি? পাওয়ার বিআইয়ের সাথে তফাৎ, এটা খুবই ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, অনেকের মনের প্রশ্ন কিন্তু, হ্যাঁ অনেকে করতেছে না বা খেয়াল নাই। এক্সেলের সাথে পাওয়ার বিআই এর তফাৎ হচ্ছে, উনি খুবই বলেছেন, রাইটলি বলেছেন, এক্সেলও কিন্তু পাওয়ার বিআই থেকে কোনো অংশে কম না। এক্সেলে অনেক গ্রাফ চার্ট করা যায় এবং ইভেন পাওয়ার কোয়েরি টোয়েরিও কিন্তু এক্সেলে দেওয়া আছে। মেন তফাৎটা হলো এই যে পাওয়ার বিআই আপনি ড্যাশবোর্ডটা তৈরি করে আপনি যে একটা ওয়েবসাইটে হোস্ট করলেন, শেয়ার করলেন, সেই ওয়েবসাইটের সাথে লাইভ কানেক্টিভিটি দিলেন ডেটার, এরপরে আর আপনার আজীবন কাজ করতে হচ্ছে না। সেই ওয়েবসাইটটা আমেরিকায় বসে আপনার বস দেখতেছে কি ইউরোপে বসে আপনার বস দেখতেছে। এক্সেল দিয়ে তো এই ফ্যাসিলিটিটা নাই। এক্সেলে আপনি বানায়ে পুরো এক্সেল ফাইলটাই আপনাকে দিয়ে দিতে হবে, তাই না বিষয়টা? এক্সেল ফাইলটাই দিয়ে দিতে হবে। তো এক্সেল ফাইল আপনি যদি আপনি সুদে আসলে পুরাটাই দিয়ে দেন, ওটা তো চেঞ্জ হবে, ওটা তো আপনার ডেটা। আপনি এক্সেল না হয় হইলো, আপনি এসকিউএল সার্ভার হলে কি পুরা এসকিউএল সার্ভারের ডেটাটা আপনার বসকে দিয়ে দিতে পারবেন? যদি দিয়েও দেন তাহলে আপনার কাছে থাকলো কি? আপনার কাছে যেটা থাকলো সেটা তো আবার আপডেট হলো, সেই আপডেটেড ডেটা তো সে পাচ্ছে না। অর্থাৎ এক্সেলকে আপনি হোস্ট করতে পারছেন না, এক্সেলকে আপনি পাবলিশ করতে পারছেন না। এক্সেল হলো আপনার নিজের বিজনেস অফিসের মধ্যে সীমাবদ্ধ, বা আপনাকে যদি কখনো শেয়ার করতে হয় পুরো ডেটা সেটটাই দিয়ে দিতে হচ্ছে। আমি মনে হয় পার্থক্যটা বোঝাইতে পেরেছি। স্যার আপাতত সব কোয়েশ্চেনই আমরা মোটামুটি কভার করে ফেলেছি। আমরা তাহলে হয়তোবা আজকের মতো ওয়েবিনার শেষ করতে পারি। আপনার যদি লাস্ট আজকে অডিয়েন্সের জন্য কিছু বলার থাকে স্যার। ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য। আমরা মূলত এই একটা নতুন চ্যালেঞ্জ দিয়ে আমরা আসলে এই কাজ করছি, এই যে ডেটা, ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, এই জগৎটা আসলেই খুবই
গ্রোয়িং। আপনারা অলরেডি দেখছেন যে বিদেশে প্রচুর চাহিদা, কারণ সবাই তো তাদের দেশে আর কোনো পদ্ধতি নাই বিজনেস বাড়ানোর। একমাত্র পদ্ধতি হলো ডেটা অ্যানালাইসিস ব্রেন, কোনো 2 নাম্বারই করার কোনো সুযোগ ফার্স্ট ওয়ার্ল্ডে ওইভাবে থাকে না। তো তারা এটাকেই বেছে নিয়েছে। আমাদের বাংলাদেশেও কিন্তু দিন দিন এই সেক্টরটা গ্রো করছে, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেকে ভয় পায়। আমি দেখেছি এই ইন্ডাস্ট্রিতে অনেকে মনে করে আমি আর্টসে পড়ি, আমি কমার্সে পড়ি, আমি কি আর ডেটা অ্যানালিস্ট হতে পারবো, আমি কি ডেটা সায়েন্টিস্ট হতে পারবো। আমি তো মনে করি যে একজন কম্পিউটার সায়েন্সে পড়া মানুষ শুধুমাত্র প্রোগ্রামিং ছাড়া, প্রোগ্রামিং মানে কোডিং করা ছাড়া আর কোনো দিকেই ওইভাবে আগায় থাকবে না। বরং কম্পিউটার সায়েন্স পড়ে নাই, কিন্তু তার বিজনেস নলেজ আছে, ডেটা সম্পর্কে জানা আছে, ডোমেইন নলেজ আছে। এখন ধরেন আপনি একটা প্রোডাক্টের ড্যাশবোর্ড বানাবেন, আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির ড্যাশবোর্ড বানাবেন, তাহলে আপনি তো জানেন যে ড্যাশবোর্ডে কি কি আইটেম থাকতে হবে। একজন টেক পারসন, একজন কম্পিউটার সায়েন্টিস্ট কি জানে যে ম্যানুফ্যাকচারিং ড্যাশবোর্ড কেমন হইতে হয়? সো তারাই কিন্তু, যারা বিজনেসের পার্সন যারা আছেন, যারা বিজনেস করতেছেন, তারাই কিন্তু আগায় আছেন। এই জিনিসটা সবাই উপলব্ধি যদি করেন, আপনাদের কাজ আপনারা নিজেরা যদি করতে চান, এবং আমি বলতে চাই আপনারা কনফিডেন্টলি আগায় আসেন, সবাই এই টুলস গুলি শিখেন। খুবই অল্প সময়ে অল্প টাকায় শেখা যাবে। আপনারা নিজেরা কাজ না করলেও অন্যরাও যদি কাজ করে, আপনি কিন্তু টুলস গুলি বোঝার জন্য আপনার টুলস গুলি শেখা দরকার। এটাই বলবো যে আপনারা সবাই আসেন, আগায় আসেন, আপনারা শিখেন। আমাদের দেশে আমরা সবাই বিভিন্ন দিক থেকে কন্ট্রিবিউট করি। আহ, এটাই আমি চাই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর একটা ওয়েবিনার আমাদের সাথে আজকে নেওয়ার জন্য, এবং এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আশা করি আপনারা একটা প্রপার গাইডলাইন পেয়েছেন আমাদের আজকের এই ওয়েবিনারের মাধ্যমে। সো স্যার পারমিশন দিলে আজকের ওয়েবিনারটা আমরা এইখানেই শেষ শিওর করব। শিওর, শেষ জি, করেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। সবার সাথে ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হবে। লাইভ ক্লাসে সবাইকে আসার জন্য তো দাওয়াত থাকলোই, না হলেও ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ওয়েবিনার। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড নাইট এভরিওয়ান।